আসসালামু আলাইকুম। ৩ দিনে জাবি ও জবি পার আমাদের আজকে প্রথম দিনের ইংরেজি ক্লাস। আমরা সকালে একটা পর্ব শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় পর্বে আছি। তো দ্বিতীয় পর্বে আমরা গ্রামারের যে বাকি কনটেন্ট গুলো ছিল সেগুলো আমরা দেখব এবং রাতের বেলা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন যে প্রস্তুতি আছে সেই রিটেন প্রস্তুতি নিয়ে আমাদের কথা হবে। তো যারা এই মুহূর্তে লাইভে আছো যুক্ত আছো আমাকে একটু জানাও যে আমার সাউন্ড এবং ভিডিও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু জানাও যে আমার সাউন্ড এবং ভিডিও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আফরিন ওয়ালাইকুম আসসালাম, রেদওয়ান ওয়ালাইকুম আসসালাম, ইসরাত জাহান, বিনা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ওকে, আমরা বেশ কয়েকটা টপিক থেকে কতগুলো প্রশ্ন আমরা দেখেছি সকালবেলায়। যারা ওই ক্লাসটা করো নাই অবশ্যই এই ক্লাসটা আগে করে আসো এবং যারা এই ক্লাসটা করেছো তারা এখন থেকেই শুরু করতে পারো। ঠিক আছে, আর সবাই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, আমি শেয়ার করে দিলাম আর কি। এবার আমরা ক্লাসটা তাহলে শুরু করি। আমরা কোন কোন টপিক থেকে পড়েছি সেটা আমরা এক নজরে একটু দেখে আসি। আমরা কোনগুলো পড়েছি আমরা এখান থেকে একটু দেখি। এখান থেকে আমরা কি করতে পারবো। আমরা যে টপিকগুলোর আমাদের আলোচনা ছিল, ইম্পর্টেন্ট আলোচনা, আবারও বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে সাজেশন, যেই ধরনের প্রস্তুতি ছিল সেটাই প্রস্তুতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য আমাদের প্রস্তুতিটা হলো মূলত টেক্সট বুক নির্ভর। তোমরা বিউপিতে যে রকমের প্রশ্ন পাইছো, বিউপিতে যেভাবে টেক্সট বুক পড়ছো বা ঢাবির জন্য পড়ছো, হয়তো ঢাবিতে আসে নাই বেশি, কিন্তু বিউপিতে যেভাবে পড়ছো তোমরা এবং পরীক্ষায় আসছে এরকম প্রশ্ন জাবির বি ইউনিটে আসবে। আর সি ইউনিট যেটা, সেইটার জন্য মূলত গ্রামার ভিত্তিক কোশ্চেনটা বেশি। আচ্ছা, সমস্যা নেই। সি ইউনিটের যেটা, সেটার জন্য গ্রামার ভিত্তিক কোশ্চেনটা মূলত বেশি এবং সেই গ্রামারে ইম্পর্টেন্ট একটা সাজেশন আমরা এখানে দিয়ে দিয়েছি কিন্তু। আচ্ছা, তো সেখানে আমরা আজকে সকালে ভয়েস চেঞ্জের আলোচনাগুলো আমরা দেখছি। আমরা ভয়েস চেঞ্জের আলোচনাগুলো দেখেছি। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা দেখেছি। ইউজ অফ ডিটারমিনার, নাউন এবং ডিটারমিনারের আলোচনাটা আমরা দেখছি। ইনফিনিটিভ আর জেরান্ডের, ভার্ব উইথ ইনফিনিটিভ আর জেরান্ডের কয়েকটা কোশ্চেন দেখছি, আরো পরবর্তীতে আমাদের আছে। এখন আমরা ট্যাগ কোশ্চেন, রিলেটিভ প্রোনাউন, কনজাংশন, কানেক্টর, তারপরে জেরান্ড পার্টিসিপল, রাইট ফর্ম অফ ভার্ব আমাদের দেখা হয়ে গেছে। তাহলে আমরা এখন ট্যাগ কোশ্চেন, রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউনের ব্যবহার, কনজাংশন বা কানেক্টর, ইউজ অফ জেরান্ড পার্টিসিপল, মডিফায়ার, কন্ডিশনাল, এই কয়েকটা জিনিস, পজিটিভ ভার্ব, এগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, ওকে। আর্টিকেলটা অতটা গুরুত্বপূর্ণ না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এগুলো পারা যায় আসলে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের সেই আলোচনায় চলে যাই। আর আজকের এই টপিকগুলোর উপর ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে, এইগুলো যারা চাও অবশ্যই তারা আমাদের এই ক্লাসটা শেয়ার করে দেবা। সকালের ক্লাসটাও শেয়ার করো, এই ক্লাসটাও শেয়ার করো। দুইটা ক্লাস তোমার প্রোফাইলে শেয়ার করবা, কারণ দুইটা ক্লাস মিলেই হলো আমার সেই পিডিএফটা। দুইটা ক্লাস তোমার প্রোফাইলে শেয়ার করে ক্লাস শেষ হওয়ার পরে জাস্ট একটা স্ক্রিনশট, তোমার প্রোফাইলে একটা স্ক্রিনশট মেসেজ করে দিয়ে দাও, তোমাকে এই পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্যাসেজ নিয়ে একটা কথা বলছে যে প্যাসেজ পড়ান, রাতুল ইসলাম, এডি না পড়ায়া প্যাসেজ পড়ান, 5 মার্ক শিওর আসবে জেইউতে। রাতুল, প্যাসেজে 5 মার্ক শিওর আসবে, কিন্তু তুমি 5 মার্কের মধ্যে
আমি যদি তোমাকে নাও পড়াই, যে ছাত্রটা পারবে ও 5 মার্কের মধ্যে 5 মার্ক পাবে, আর আমি যদি পড়াইও যে পারবে না ও 5 মার্কের মধ্যে 0 পাবে। কারণ কি, প্যাসেজ পড়ে কোশ্চেনের আনসার করাটা নির্ভর করে একজন শিক্ষার্থী কতটা সে প্যাসেজটা পড়ে বুঝলো, তার মানে কম্প্রিহেনশন ক্ষমতা কার কত, সে সেন্টেন্স পড়ে বুঝে কিনা অর্থটা, সে একটা ওয়ার্ডের অর্থ বুঝে কিনা, অর্থাৎ যার ইংরেজি রিডিং পড়ার অভ্যাস আছে, ইংরেজি মিনিং জানে, তার পক্ষে প্যাসেজের আনসার করা সম্ভব। এখানে কোনো টেকনিক নাই, এখানে কোনো সূত্র নাই, এখানে কোনো গঠন নাই যে আমি সেগুলো তোমাকে পড়াবো এবং তুমি আধা ঘন্টা পড়ানোর পরে প্যাসেজে তুমি ভালো একটা আনসার করবা। মানে প্যাসেজ সম্পর্কে যাদের এরকম আইডিয়া তাদের জন্য বলছি, প্যাসেজে শুধু একটা কোশ্চেনের উত্তর বের করার একটা টেকনিক আছে এবং কিছু ধরনের প্রশ্ন আছে যেটা খুঁজে বের করার একটা টেকনিক আছে, কিন্তু তারপরেও এটা 100% কনফার্ম না যে তুমি এটা পারবাই। যেমন প্যাসেজের একটা কোশ্চেন থাকবে, এর সুইটেবল টাইটেল কি, এর তোমার কি বলে সুইটেবল টাইটেলের পরে তোমার কি বলে সুইটেবল টাইটেলের পরে তারপরে হলো মানে টাইটেল জাতীয় মেইন আইডিয়া কি, মেইন থিম কি, হোয়াট ডাজ দ্য প্যাসেজ রেফার্স টু, প্যাসেজটা দ্বারা কি বুঝিয়েছে, তারপরে হোয়াট ডাজ দ্য প্যাসেজ ইমপ্লাই, প্যাসেজটা দ্বারা কি ইঙ্গিত করা হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো আসে যেটা আসলে প্যাসেজের টাইটেল জানতে চাওয়া হয়। তো ওই কোশ্চেনটাতে একমাত্র প্যাসেজের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনটা পড়লে প্যাসেজের একটা আইডিয়া পাওয়া যায়। লাস্ট লাইন এবং ফার্স্ট লাইন এই দুইটা লাইন পড়লে প্যাসেজের একটা আইডিয়া পাওয়া যায়, ওইটা সাধারণত প্যাসেজের টাইটেল বা থিম। আরেকটা জায়গা আছে একটা প্যাসেজে, সেটা হলো যে নির্দিষ্ট কোন একটা শব্দ প্যাসেজ থেকে নিয়ে বলবে এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে এই প্যাসেজে, একটা ফ্রেজ দিয়ে বলবে এই ফ্রেজটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। এই ধরনের কোশ্চেন খুঁজে বের করার জন্য একটা টেকনিক আছে, সেটা কি, পুরো প্যাসেজটাকে আমরা একটা পেন্সিল দিয়ে 3 ভাগে ভাগ করব। পেন্সিল দিয়ে দাগাবো, কলম দিয়ে না। পেন্সিল দিয়ে একটা প্যাসেজ যদি আমার কোশ্চেনে প্যাসেজটা 1 পৃষ্ঠায় আসে, 1 কলামে আসে, তাহলে আমি এটাকে 3 ভাগ করব। 3 ভাগ করে আমি ওখান থেকে শব্দ বা ফ্রেজটা খোঁজার চেষ্টা করব। আরো কোনো কোশ্চেন যদি থাকে যে এই শব্দটা দ্বারা কি বোঝাইছে, এই ইনফরমেশনটা জানতে চাইছে এটা কতজন, ওই ইনফরমেশনটা জানতে চাইছে, ওই শব্দ বা ওই ইনফরমেশনটা খুঁজে বের করার জন্য আমরা 3 ভাগ করে আমরা এইভাবে যদি খুঁজি দ্রুত খুঁজে পাবো। এইভাবে যদি আমরা খুঁজি দ্রুত খুঁজে পাবো, অর্থাৎ পুরো লাইনটা না খুঁজে ভাগ করে যদি আমরা এইভাবে খুঁজি। আর যদি এমন হয় যে না ভাই আমাকে যে কোশ্চেনটা দিয়েছে প্যাসেজে সেই কোশ্চেনটা হলো 2 কলামে, আমার অলরেডি 2 কলামের 1 কলামে কোশ্চেন আছে, তাহলে এইটাকে আর ভাঙার দরকার নাই, সর্বোচ্চ তুমি মাঝখানে একটা দাগ দিতে পারো, তবে না ভাঙলেও চলবে, তুমি এভাবে খুঁজেও আনসার করতে পারবা যদি 2 কলামে থাকে প্রশ্ন। আর যদি 1 কলামের প্রশ্ন হয় তাহলে 3 ভাগ করবা, সহজে খুঁজে বের করা যাবে। এখন খুঁজে বের করলা কিন্তু ওই শব্দটা দ্বারা কি বোঝাইছে অর্থটাই তুমি জানো না, তাহলে এটা খুঁজে বের করতে মানে এটা তোমার কোনো আনসার করতে পারবে না। আবার ধরো যেমন এর আগে তোমার যে সাইবার কি বলে অ্যাডোলসেন্স নিয়ে একটা আসছিল, একটা কি বলে প্যাসেজ আসছে, তো বুলিং টাইপের। তো এই যে যে সাইবার বুলিং বা বুলিং টাইপের, সাইবার বুলিং না জাস্ট বুলিং টাইপের যে প্যাসেজটা আসছিল, ওখানে কোন জায়গায় কোন কোন দেশে বুলি হয় বেশি, এই ধরনের একটা কোশ্চেন ছিল। এখন এই কোশ্চেন গুলো আনসারটা কারা পারবে, যারা ভাই প্যাসেজটা পড়তে পারবে। এন্ড প্যাসেজ পরীক্ষার হলে কে পড়তে পারবে, তুমি বাসায় 2 মিনিট ইংরেজি পড়ো না, অভ্যাস নাই। আমরা একটা ইংরেজি স্টোরি কোনোদিন পড়ি নাই, আমরা 10 মিনিট করে রেগুলার কখনো ইংরেজি পড়ি না। তাই ইংরেজি পড়ার যার অভ্যাস নাই, টিচার কখনো এই অভ্যাসটা ক্লাসে তৈরি করে দিতে পারবে না। তাহলে আমার কি করা দরকার, আমার প্যাসেজ রিডিং পড়ার অভ্যাস যারা আছে সে ওটা রিডিং পড়ে সেটা সহজে আনসারগুলো বুঝতে পারবে। আর বাকি এই টেকনিকটুকু অবলম্বন করা যেতে পারে। এখন যদি প্যাসেজ থেকে আমাদের বই থেকে কোনো প্যাসেজ আসে, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য কমন, পড়লে আনসার করাটা সহজ হবে। যদি আনকমন প্যাসেজ আসে তাইলে ভাই আমাদের জন্য আসলে কঠিন। একমাত্র কাদের জন্য সহজ, যারা ইংরেজি পড়ার অভ্যাস আছে যাদের। ঠিক আছে, সো এখন এই যে এই কোশ্চেনটা কে করছিল আমার মনে নাই, রাতুল না কে যেন একজন কোশ্চেনটা করছিল। তো রাতুলের মতো যারা মানে বলতেছো যে এডি পড়ায় লাভ নাই, এইডি বানানটাও রাতুল খুব সুন্দর করে লিখছে, এইডি বানানটা লিখছিল AIDI, খুব সুন্দর হয়েছে। তো যাদের এইডি পড়ায় লাভ নাই, যারা ভাবতেছো তারা এই ক্লাসে স্কিপ করো, তুমি এখন গিয়ে প্যাসেজ রিডিং পড়া শুরু করো।
প্যাসেজ রিডিং পড়া শুরু করো, পড়ার অভ্যাসটা বানাও, আর শব্দের অর্থ জানার চেষ্টা করো। সে এইটা করো, তার এইডি পড়ে লাভ নাই, ঠিক আছে? ওকে, এইডি পড়ে তার লাভ নাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে চলে আসো, আমরা তাহলে আমাদের এই কোশ্চেনের আলোচনাটা শুরু করি। হ্যাঁ, এইডি বানান, হ্যাঁ এইডি বানানটা এত কম, ওরা মজা পাইছে। আচ্ছা রাতুল, আমি কিন্তু জাস্ট মজা করলাম, হ্যাঁ তুমি আবার মানে মাইন্ড করো না, আমি জাস্ট মজা করলাম আর কি। ওকে ঠিক আছে, আমরা তাহলে পড়াশোনায় চলে আসে। হ্যাঁ মানে অবভিয়াসলি ভাই, যার এই জায়গাটাতে আমি যা পড়াচ্ছি, এই জায়গাটাতে যার প্রবলেম নাই, তার এই ক্লাসগুলো করার কোনো দরকার নাই। তুমি হয়তো এটা করবে কেন, তোমার যেখানে প্রবলেম সেটা পড়ো, তুমি ভোকাবুলারি পড়ো, অ্যানালজি পড়ো, গ্রুপ ভার পড়ো, প্রিপোজিশন পড়ো, এগুলো পড়ো তুমি, ঠিক আছে? ওকে, অহেতুক তোমার এখানে ধরো যে ই করার মানে বসে থাকার দরকার নাই। আর যারা মনে করো যে না আমার এই জায়গাটাতে একটু দুর্বলতা আছে গ্রামারে, আমি একদিন এক নজরে 2 ঘন্টায় আমি কতগুলো গ্রামার টপিক একটু এখান থেকে শিখে যাওয়ার চেষ্টা করি, তো যাদের এই প্ল্যানটা আছে তারা ক্লাসটা করো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ইউটিউবে লাইভ স্ট্রিম করা হবে না। আচ্ছা ইউটিউবে আমরা ভিডিওটা মানে ডাউনলোড করে আমরা লিংক দিয়ে দিব, মানে আপলোড করে দিব আমরা, ক্লাসটা শেষে আমরা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিব আমরা পরে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা তাহলে শুরু করি। আচ্ছা, তোমরা এখান থেকে একটু আনসার করো, আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি, তোমরা এখান থেকে 1 2 3 এর একটু আনসার করো। আমরা এখন ট্যাগ কোশ্চেন থেকে শুরু করব, তোমরা একটু এটা আনসার করো। আমি জাস্ট ওই ভিডিওটা ডাউনলোড করার এটা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। আমার এটা আসলে খেয়াল ছিল না, এই জন্য ডাউনলোড করে আমি আপলোড করার জন্য আমি একটু দাঁড়াও, একটু ট্রাই করে নিই। এটা আসলে একত্রে লাইভ স্ট্রিম করে দিলেই হয়ে যেত। আর যারা এই ক্লাসের পিডিএফটা চাও তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করো, এবং শেয়ার করে আমাদের যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে তোমরা একটু মেসেজ দিয়ে দেবে ক্লাসটা শেষ হলে, আগের একটা ভিডিও এবং এই ভিডিও, এই দুইটা ভিডিও তোমরা একটু শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবা, তোমার প্রোফাইলে শেয়ার দিবা, আবল তাবল কোনো জায়গায় শেয়ার দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ওকে, আমরা এখান থেকে একটু দেখি। দ্য গার্ল ডাজ দ্য ডোমেস্টিক চোরস। আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে জানি অক্সিলারি ভার্ব বসাইতে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ করতে হয়, এবং শেষে একটা সাবজেক্টকে বসাইতে হয় প্রোনাউন আকারে, তাই তো? দ্য গার্ল এর জন্য তাহলে সাবজেক্ট হলো শি, আর ডাজ দ্য ডোমেস্টিক চোরস যেহেতু বলা হচ্ছে, ডাজ মানে হলো আমরা জানি কাজ করা, তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমার এখানে নেগেটিভ হবে কি? আমার এখানে নেগেটিভ হবে হলো তোমার ডাজন্ট। তাহলে আমার এখানে কোনটা হতে পারে? দ্য গার্ল ডাজ দ্য ডোমেস্টিক চোরস। ডাজ শি, না এটা অ্যাফার্মেটিভ হবে না। ডাজ শি নট, না এইভাবে লেখা যায় না, আমরা জানি ট্যাগ কোশ্চেনে কন্ট্রাকশন বা যেটা যেটাকে কি বলে সংকুচিত ফর্ম, এটা লিখতে হয়, সংক্ষিপ্ত ফর্ম লিখতে হয়। আচ্ছা, তারপরে হলো আমাদের আর কি আছে? ডাজন্ট শি, তাহলে এটা হতে পারে, এটাই আমাদের সঠিক উত্তর। কোশ্চেন অপশন বি, সঠিক উত্তর অপশন বি। ওকে, এরপরে কোশ্চেন, দ্য গার্ল ইজ ফন্ড অফ সায়েন্স স্টোরিজ। ইজ ফন্ড অফ সায়েন্স স্টোরিজ মানে কি? বৈজ্ঞানিক গল্পগুলো তার ভালো লাগে। তাহলে ইজ,
ইজ আছে, তাহলে ইজ থাকলে কি হবে ইজেন্ট, ইজ থাকলে কি হবে ইজেন্ট, আর দ্য গার্ল এর জন্য কি হবে শি, তাহলে ইজেন্ট শি কোথায় আছে, ইজ শি নট, ইজেন্ট শি, ইজ নট শি। হ্যাঁ, সঠিক উত্তর বি, সঠিক উত্তর বি, ইজেন্ট শি। আচ্ছা, সকালে ক্লাসটা আমি একটু ডাউনলোডে দিয়ে রাখি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু ডাউনলোডে দিয়ে রাখছি, আমরা এবার একটু ক্লাসটা শুরু করি। আচ্ছা, এরপরে দেখো when we arrived, যখন আমরা ফিরলাম, they had gone home, তারা বাড়ি গেল, কি হবে দেখো, তুমি যদি এই অংশটাকে, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, when we arrived এই অংশটাকে যদি তুমি ট্যাগ কোশ্চেন করতে চাও, তাহলে arrived এর জন্য কি হবে didn't we হবে, past tense তাহলে did আসবে, past tense এ কি আসবে did, আর নেগেটিভ হলে didn't, তাহলে didn't we হবে। আর তুমি যদি এই অংশটাকে ধরো, দ্বিতীয় অংশ they had gone, তাহলে কি হবে hadn't they, তখন কি হবে hadn't they। এখন কোনটাকে আমরা ধরবো, আবারও দেখো, যদি আমি প্রথম অংশটাকে ধরি তাহলে didn't we, আর আমি যদি দ্বিতীয় অংশটাকে ধরি তাহলে hadn't they, তাহলে কোনটা হবে আমার, দেখো didn't we ও আছে, আমার hadn't they ও আছে, তাহলে আনসার কোনটা হবে, উত্তর হলো এই ধরনের সেন্টেন্সে, যেটা কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে মেইন ক্লজ অনুসারে আমরা সাধারণত কি করব, মেইন ক্লজ অনুসারে আমরা ট্যাগ কোশ্চেন করব। মেইন ক্লজ কোনটা, when we arrived এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর they had gone এটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এইটা অনুসারে সাধারণত হয়, দুই একটা ব্যতিক্রম আছে, যেমন it is believed that, it is said that, I think, এগুলো বাদ যায়, এগুলো প্রিন্সিপাল ক্লজ হওয়ার পরও এগুলো বাদ যায়। তবে বাকি জায়গাগুলোতে এই যে as, since, because, when, though, although এগুলো দিয়ে যখন দুটো ক্লজ জোড়া দেওয়া হয়, তখন প্রিন্সিপাল ক্লজটা আমার এখানে কি হয়, ট্যাগ কোশ্চেনের জন্য আসল সেন্টেন্স হয়। তাহলে এই ক্ষেত্রে আমার আনসার কি হবে, এই ক্ষেত্রে আনসার হবে hadn't they। আচ্ছা, 3 এর পরে এবার আসো, আমি যদি 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট ট্যাগ, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। লেট দিয়ে যদি শুরু হয়, লেট এবং অবজেক্ট আছে এমন সেন্টেন্সে যদি শুরু হয়, তাহলে তার ট্যাগ কোশ্চেন কি হবে, শ্যাল উই, ইজন্ট ইট, উইল ইউ এবং শ্যান্ট ইট। শ্যান্ট মানে কি শ্যাল নট, শ্যান্ট মানে কি বলো শ্যাল নট, তাহলে কোনটা হবে। আচ্ছা, লেট মি যদি বলে, লেট মি, লেট হিম, অর্থাৎ আস নাই, লেটস নাই, যদি লেটস থাকে, লেটস মানে কি বলো লেট আস, তাহলে আমার কোশ্চেনটাকে হবে শ্যাল উই, তাহলে আমার কোশ্চেনটাকে কি হবে, কোশ্চেনটাকে হবে শ্যাল উই, কারণ লেটস মানে কি লেট আস। আবার দেখো, লেটস মানে কি লেট আস, তার মানে আমরা, তখন কোশ্চেনটা কি হবে শ্যাল উই, তখন কোশ্চেনটা কি হবে শ্যাল উই। কিন্তু যখন লেটস থাকবে না, লেটের পরে অন্য কোনো আস বাদে অন্য কিছু থাকবে, যেমন লেট হিম, লেট হার, লেট দেম, তখন কি হবে, তখন শ্যাল উই হবে না, তখন কি হবে উইল ইউ, তখন কি হবে উইল ইউ, কারণ লেট হিম, তাকে কাজটা করতে দাও, তুমি দিবে কি, তাকে কাজটা করতে দাও, তুমি দিবে কি, তাদেরকে গাইতে দাও, দিবে কি, তার মানে কি তুমি দিবে কি, সো উইল ইউ। আর যদি লেটের পরে আস বা লেটস থাকে, তার মানে আমরা, চলো আমরা যাই, তাহলে অর্থটা কেমন হবে, যাব কি আমরা, এই জন্য সাবজেক্ট হবে কে শ্যাল উই। আমরা যাব কি, আমরা খাবো কি, চলো আমরা খেলতে যাই, আমরা খেলবো কি, চলো আমরা পড়তে বসি, আমরা পড়বো কি, চলো আমরা ক্লাসটা করি, আমরা করব কি। তার মানে লেটস থাকলে শ্যাল উই, আর লেটের পর অন্য কিছু থাকলে এটা কি হবে উইল ইউ, তুমি দিবে কিনা অনুমতি, সেটা বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর অপশন সি। 5 নম্বর, উই ওয়ন্ট বি লেট, আমরা দেরি করব না, তাহলে এটা নেগেটিভ আছে, অলরেডি নেগেটিভ আছে, তাহলে আমার এখানে কি থাকবে, আমার এখানে নেগেটিভ যেহেতু আছে, আমার এখানে কি লাগবে না, নেগেটিভ লাগবে না, সো আমার এখানে অ্যাফার্মেটিভ লাগবে। তাহলে নেগেটিভ কোথায় কোথায় আছে, এটা বা, আচ্ছা অপশন এ তে নেগেটিভ আছে বা,
আর এখানে ওন্ট মানে উইল, তাহলে উইল লাগবে আমার, যেটা অক্সিলারি থাকে ট্যাগ কোশ্চেন আমরা সেটাই বসাই, তাহলে কি হবে উইল উই, আর সাবজেক্ট তো উই আছে, উইল উই। ওকে, 6 নাম্বার, নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, কেউ মিটিং এ প্রেজেন্ট ছিল না, কেউ মিটিং এ কি ছিল না বলো, প্রেজেন্ট ছিল না, তাহলে কি হবে, আচ্ছা নো ওয়ান যখন সাবজেক্ট হয়, এভরিওয়ান এভরিওয়ান এভরিথিং, নো ওয়ান নাথিং, সামওয়ান সামথিং, বা নো বডিও যদি থাকে, অর্থাৎ ওয়ান বডি থিং জাতীয় যা কিছু আছে, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, এনিওয়ান এনিবডি এনিথিং, তারপর হলো নো ওয়ান নোবডি নাথিং, এই ধরনের যদি থাকে ওয়ান বডি থিং জাতীয়, তাহলে আমরা জানি কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে তাদের প্রোনাউন হিসেবে বসাতে হয় দে, তাদের প্রোনাউন হিসেবে কি বসাতে হয়, দে বসাতে হয়। ওকে, এটাকে সিঙ্গুলার দে বলে, সাধারণত সিঙ্গুলার দে বলে, মানে সিঙ্গুলার হিসেবে রিপ্রেজেন্ট হয়। আচ্ছা, কিন্তু আমার ভার্বটা ব্যবহার করতে হয় কোনটা বলো, ভার্বটা কিন্তু আমার এখানে প্লুরালি ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে কোনটা দিব, আমার এখানে যেহেতু নো ওয়ান মানে নেগেটিভ অলরেডি আছে, তাহলে আমার লাগবে অ্যাফার্মেটিভ দে, তাহলে অ্যাফার্মেটিভ দে কোথায় আছে, আচ্ছা ওয়াজ দে হবে না, ওয়াজেন্ট নেগেটিভ এটা হবে না, ওয়াজেন্ট নেগেটিভ হবে না, তাহলে ওয়্যার দে এটা হবে কারেক্ট आंसर, ওয়্যার দে। ওকে, এরপর আসো 7 নাম্বারে দেখি আমরা, উই হ্যাভ অ্যানাদার কার্টুন অফ মিল্ক, এখানে কার্টুন মানে হলো ওই যে বাক্স, উই হ্যাভ অ্যানাদার কার্টুন অফ মিল্ক, আমাদের আরো এক কার্টুন কি আছে, মিল্ক আছে, উই হ্যাভ তাহলে কি হবে, হ্যাভেন্ট উই, উই হ্যাভ তাহলে কি হবে, আচ্ছা এখানে নেগেটিভ হবে অ্যানাদার কার্টুন, এন্ড আদার কার্টুন, আচ্ছা তাহলে হ্যাঁ এটাই তো, তাহলে হ্যাভ অক্সিলারি আর সাবজেক্ট উই, তাহলে হ্যাভ উই, আচ্ছা বা হ্যাভেন্ট উই, নেগেটিভ কোথায় আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যে উই হ্যাভ আছে, আমি অপশনটা দেখে একটু কনফিউজড হয়ে গেছিলাম, তোমরাও ইনশাআল্লাহ তোমরাও পরীক্ষার হলে এভাবে তোমরা কনফিউজড হবে, কিন্তু কোনো টেনশন নাই, যখন এটা তুমি জানবে তখন এটা তোমার কনফিউশন থাকবে না। দেখো অক্সিলারি ভার্ব আমার হ্যাভ আছে, তাহলে তো আমার মুখস্থ কথা আমার হ্যাভ হবে, আচ্ছা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমার মুখস্থ কথা আমার এখানে নেগেটিভ হবে, আমার এখানে কি হবে, নেগেটিভ হবে, হ্যাভেন্ট। এবার সাবজেক্ট হলো উই, তাহলে উই হবে, তাহলে আমি যদি সোজা ভাবে চিন্তা করি, হ্যাভেন্ট উই, আমি যেন হ্যাভেন্ট উই খুঁজতেছিলাম অপশনে, কিন্তু আমি দেখলাম হ্যাভেন্ট উই কোথাও নাই, আছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট তো ভাই হবে না, উই এর সাথে তো হ্যাজ হয় না, আর ডি তে আছে হ্যাভ, কিন্তু এখানে নেগেটিভ নাই, হ্যাভেন্ট নাই, তাহলে এইটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আচ্ছা, এইবার আমার আনসার হলো বি নাকি সি, এর মধ্যে একটা খুঁজতে হবে, তো বি তেও নেগেটিভ নাই, তাহলে এটাও হচ্ছে না, তাহলে আমার আনসার কোনটা হয়, ডোন্ট উই। এখন এটা তো না পেরে দিলাম, না পেরে আমি আনসার দিলাম ডোন্ট উই, আমি হ্যাভেন্ট নাই তাই আমি আনসার দিলাম ডোন্ট উই, কিন্তু কেন হলো ডোন্ট উই, আচ্ছা ডোন্ট উই হলো এই ধরনের সেন্টেন্সে যেখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, তাদের নেগেটিভ করার জন্য দুই ধরনের অক্সিলারি ব্যবহার করা যায়, যেখানে হ্যাভ অক্সিলারি ধরছো এটা ছাড়া আর কোনো ভার্ব নাই, যেমন আই হ্যাভ এ লট অফ মানি, এটাকে নেগেটিভ করার জন্য দুই ধরনের কথা ব্যবহার করা হয়, একটা হলো হ্যাভ এর পরে নট দেওয়া যায়, যেমন আই হ্যাভেন্ট এনি মানি, আমার কোনো টাকা নাই, আই হ্যাভ এ লট অফ মানি, আই হ্যাভেন্ট এনি মানি, আমার কোনো টাকা নাই, অর্থাৎ হ্যাভ কে অক্সিলারি ধরে নট বসানো যায়। আরেকটা হলো ডু বা ডাজ কে ধরে নেগেটিভ করা যায়, যেমন আই হ্যাভ এ লট অফ মানি, আই ডোন্ট হ্যাভ এ লট অফ মানি, আই হ্যাভ কি বলে পিস, আমার শান্তি আছে, আই ডোন্ট হ্যাভ পিস, আমার শান্তি নাই, তার মানে হ্যাভ থাকলে তাকে অক্সিলারিও ধরা যায়, আবার তাকে মেইন ভার্ব ধরে ডু ডিড ডাজ দিয়েও নেগেটিভ করা যায়, এই জন্য আমার এখানে আনসার হয়েছে ডোন্ট উই। তবে আবারও বলি, যদি হ্যাভেন্ট উই থাকতো আমরা সেটাকেই আনসার ধরতাম। এটা আসলে দুইটা বিশেষ পদ্ধতি, ব্রিটিশ এবং আমেরিকান দুইটা পদ্ধতি এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে। সো আমরা হ্যাভেন্ট থাকলেই বেটার মনে করব, না থাকাতে আমি ডোন্ট দিয়েছি। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে এবার আসো, তারপরে আমরা দেখি ইউ অলওয়েজ ওয়েক আপ আর্লি, তুমি সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ওয়েক আপ, আচ্ছা তাহলে তো আমার এখানে সোজা হিসাব ভাই, ওয়েক মানে প্রিন্সিপাল ভার্ব, আর কোনো অক্সিলারি নাই, তাহলে ডু বা ডাজ, আর সাবজেক্ট যেহেতু আমার এখানে ইউ, তাহলে ডু।
আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? ডোন্ট ইউ। তাহলে কি হবে বলো? ডোন্ট ইউ। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন এ, ডোন্ট ইউ। আচ্ছা, এবার আসো পরেরটা দেখো। পরেরটা দেখো, মর্নিং মর্নিং এন্টারটেইনস, সকালবেলার বিনোদন। ও না না, এটা ভার্ব। তাহলে মর্নিং এন্টারটেইনস আস, মর্নিং আমাদেরকে এন্টারটেইন করে। আচ্ছা, উইথ ফ্রেশ এয়ার, আমাদেরকে একটা নির্মল বাতাস দিয়ে আমাদেরকে এন্টারটেইন করে। আচ্ছা, তাহলে সাবজেক্ট কে? মর্নিং। তাহলে প্রনাউন হিসেবে কি ব্যবহৃত হবে? ইট ব্যবহৃত হবে। আর এন্টারটেইনস হলো মেইন ভার্ব, তাহলে কি লাগবে আমার? ডাজ লাগবে। অ্যাফার্মেটিভ যেহেতু, তাহলে আমার ডাজেন্ট লাগবে, নেগেটিভ করতে হবে। তাহলে ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট কোথায় আছে? আচ্ছা, এই যে অপশন বি, ডাজেন্ট ইট। ওকে, এবার আমরা আসি তারপরের প্রশ্ন, 11 নাম্বার প্রশ্ন। হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। এই যে ল্যাগস, এটাই কিন্তু আমার এখানে মেইন ভার্ব। ল্যাগ মানে কি? পেছনে পড়া। ল্যাগ মানে কি বলো? পিছিয়ে পড়া। তাহলে হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, সে সবসময় পিছিয়ে পড়ে। তাহলে আমার এখানে কি আছে বলো? আমার এখানে মেইন ভার্ব আছে। তাহলে আমার অক্সিলারি লাগবে ডু, ডাজ, ডিড। অক্সিলারি লাগবে ডু, ডাজ, ডিড। সো অপশন এ, বি তে আমার ডু, ডাজ, ডিড নাই। যেহেতু নাই, তাহলে আমার বাকি অপশনে आंसर হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বাকি অপশনের মধ্যে আমি দেখি কি আছে। এই যে বাকি অপশন পেয়ে গেছি আমরা। আচ্ছা, বাকি অপশনের মধ্যে আমার এখানে आंसर আছে হলো এই যে ডিডেন্ট, এটা পাস্ট টেন্স, অলওয়েজ যেহেতু আছে বা প্রেজেন্ট টেন্স আছে এটা বাদ, তাহলে ডাজন্ট হি, ডাজন্ট হি এটা সঠিক উত্তর। হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, সে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে কি ইজন্ট হি, এই যে ইজ আছে, নেগেটিভ করতে হবে এবং হি লাগবে। তাহলে आंसर কোনটা? ইজন্ট হি। ওকে, 13 নাম্বার, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। আচ্ছা, হি ইজ ট্রাইং, ইজ অক্সিলারি আছে, তাহলে ইজন্ট হি। আর কিছু আছে নাকি? না, নাই। তাহলে ইজন্ট হি। আচ্ছা, add a question tag to the sentence you, Hamid and I, তুমি, হামিদ এবং আমি, will go, আমরা যাব। তুমি, হামিদ এবং আমি যাব। তার মানে তুমি, হামিদ এবং আমি মানে কি? আমরা। তুমি, হামিদ এবং আমি মানে কি? আমরা। আর will তার নেগেটিভ হলো won't। will তার নেগেটিভ কি বলো? তার নেগেটিভ হলো won't। তাহলে আমার এখানে आंसर কোনটা হবে? তাহলে আমার এখানে आंसर কোনটা হবে? আমার এখানে आंसर হবে won't বা will not। কোথায় আছে দেখো? won't you, তুমি যাবে কি? না, এখানে তো আমরা মিলে আছি, তাহলে শুধু তুমি কেন? won't হামিদ, না, এখানে শুধু সাবজেক্ট হামিদ না। won't দে, না, আমি যেহেতু আছে, যে আই যেহেতু আছে, তার প্রোনাউন কখনো দে হবে না, তার প্রোনাউন হবে আমরা। আমি যেখানে থাকবো তার গ্রুপটাকে কি বলবো? আমি আমরা বলবো না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে না। তাহলে সঠিক উত্তর অপশন বি, won't দে। they agreed with us, তারা আমাদের সাথে একমত হলো। তাহলে agreed past tense, তাহলে did আসবে এবং not লাগবে didn't, আর দের জন্য they থাকবে। তাহলে didn't they, didn't they কোথায় আছে? এই যে অপশন ডি, didn't they, didn't they। ওকে, পরের কোশ্চেন, they are only 28 days in February, there are only 28 days in February। ফেব্রুয়ারি মাসে কয় দিন আছে? মাত্র 28 দিন। তাহলে এই যে আর অক্সিলারি। আচ্ছা, এইবার আসো, আমার সাবজেক্টের জায়গায় বসছে হলো দেয়ার, তাইলে আমি এখন কি করব? আমার সাবজেক্টের জায়গায় বসছে দেয়ার, তাহলে আমি কি করব? আর হবে, এটা তো আমি বুঝে গেলাম। আর হবে, এটা আমি বুঝে গেলাম। তাহলে ইজন্ট ইট, আরেন্ট দে, আরেন্ট দেয়ার, আর দে, কোনটা হবে বলো? কোনটা হবে? আচ্ছা, এখানে একটা কথা হলো, হেয়ার বা দেয়ার দিয়ে যখন বাক্য শুরু হয়, আমরা তখন এই ট্যাগ কোশ্চেনে এই হেয়ার বা দেয়ারটাকে কি করি? আমরা রেখে দিই। যদিও মনে রাখবা এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, এটা একটা অ্যাডভার্বের মতো, সেখানে, এখানে এরকম বোঝায়। তাহলে আমরা এখানে এটাকে সাবজেক্টের জায়গায় বসাইছি, এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, সূচনামূলক দেয়ার, সাবজেক্ট না এটা। আচ্ছা, তো কিন্তু আমার ট্যাগ কোশ্চেনে ওকে সাবজেক্টের মতো ধরে লাস্টে বসাইতে হয়। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? আর হবে আরেন্ট আর দেয়ার। তাহলে আরেন্ট দেয়ার, সঠিক উত্তর সি। এবার আসো 17 নাম্বার, ইউ ফরগট মাই বার্থডে, তুমি আমার বার্থডে ভুলে গেছো। তাহলে ফরগট হলো পাস্ট টেন্স, তাহলে ডিডন্ট ইউ। ডিডন্ট ইউ কোথায় আছে? এই যে ডিডন্ট ইউ। ওকে,
এবার আমরা চলে যাব আমাদের প্রোনাউনের আলোচনায়। এবার আমরা যাব আমাদের কোথায়, আমাদের প্রোনাউনের আলোচনায়। আসো প্রোনাউনের আলোচনায় আমরা দেখি কি কি আছে। বলছে few men are free from faults, here few means dash। অল্প মানুষ বা ফ্রি মানে কি মুক্ত বা স্বাধীন, ফ্রম ফল্ট অপরাধ মুক্ত। তাহলে ফিউ মানে কি, শুধু লিটল, শুধু ফিউ মানে নাই বললেই চলে, এটা নেগেটিভ অর্থ দেয়। নাই বললেই চলে, এটা কি অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়। তাহলে এখানে কোনটা হবে, দেখো সাম মানে কিছু না, এটা না বোধক অর্থ দেয় না। নট মাচ মানে অনেক না, অনেক না মানে কি অল্প কিছু, তাই এটা তো অল্পের চাইতেও কম অর্থ দেয়। এ ফিউ মানে অল্প, এ লিটল মানে অল্প। আচ্ছা শুধু ফিউ শুধু লিটল মানে নাই বললেই চলে। আচ্ছা নান মানে একটাও না, এটা তো সরাসরি না করে দিচ্ছে। আমরা তো সরাসরি না না এতই কম, নাই বললেই চলে। এইটার সঠিক হলো হার্ডলি এনি। হার্ডলি মানে কি নাই বললেই চলে, হার্ডলি এনি। অথবা আরেকটা থাকতে পারে, বিভিন্ন জায়গায় তোমরা পাবা, সেটা হলো অলমোস্ট নট। অলমোস্ট নট বা নো, অলমোস্ট নট বা নো, অলমোস্ট নট বা নো, এটাও বোঝায় নাই বললেই চলে। ঠিক আছে, শুধু লিটল শুধু ফিউ। আর এ লিটল এ ফিউ এটা সাম বা কিছু বোঝাবে, সাম বা কিছু বোঝাবে। এ লিটল এ ফিউ এটা অ্যাফার্মেটিভ এবং এটা কিছু অর্থ প্রকাশ করবে। ওকে, এবার আসো 2 নাম্বার। The mobile set dash I bought yesterday is out of order now। দেখো রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার। দ্য মোবাইল সেট ড্যাশ আই বট ইয়েস্টারডে, মোবাইল সেট যা আমি কিনেছিলাম, যা আমি কিনেছিলাম গতকালকে, ইজ আউট অফ অর্ডার নাও, এখন এটা আউট অফ অর্ডার, মার্কেটে পাওয়া যাচ্ছে না। তাহলে মোবাইল সেটের জন্য একটা রিলেটিভ প্রোনাউন লাগবে। রিলেটিভ প্রোনাউন কোনটা দিব, দ্যাট দিব নাকি হোয়াট দিব, হুম দিব নাকি হুজ দিব। দেখো হুম সাধারণত ব্যক্তিদেরকে বোঝায়, সো ব্যক্তি না হলে আমরা এটা দিব না সাধারণত। আচ্ছা হুজ, হুজ কি বোঝায়, এটা হলো পজিটিভ অর্থ দেয়, মালিকানা বোঝায়। কি বোঝায় এটা, পজিটিভ অর্থ দেয়, মালিকানা বোঝায়। এটা আরেকটা মজার জিনিস আছে, হুজ সাধারণত দুটো নাউন বা প্রোনাউনের মাঝে বসে। আমরা এরপর কোশ্চেন দেখবো এরকম, এটা মাথায় রেখো শুধু। হুজ হলো দুটো নাউন বা প্রোনাউনের মাঝে বসে এবং এটা পজিটিভ বা মালিকানা বোঝায় এবং যার একটা অর্থ দেয়। কি অর্থ দেয়, যার। এটা যা অর্থ দেয় না, যার, যার। ওকে, তাহলে এবার আমার বাকি রইল দ্যাট আর হলো হোয়াট। এখানে খুবই সোজা একটা বিষয়, হোয়াট দিয়ে তুমি যা বোঝাও এটা খুবই সত্যি কথা, দ্যাট দিয়েও আমরা যা বোঝাই এটাও সত্যি কথা। কিন্তু হোয়াট দিয়ে আমরা যা বোঝানোর পরে যে জিনিসটা কথা বলি ওটা বাক্যে উল্লেখ থাকে না, আর দ্যাট দিয়ে আমি যা বোঝানোর জন্য বলি সেটা বাক্যে উল্লেখ থাকে। যেমন তুমি যা করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এখন দেখো তুমি যা করেছো, তুমি কি করেছো সেটা কিন্তু আমি বলতেছি না, আমি বলতেছি তুমি যা করেছো। তাহলে যা দ্বারা আমি যেটা বোঝালাম সেটা বাক্যের মধ্যে নাই। তো যেহেতু বাক্যের মধ্যে নাই তার মানে এখানে, তাহলে আমার এখানে কি হবে, হোয়াট হবে। হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা করেছো। তুমি যা বলেছো বিশ্বাসযোগ্য না, তাহলে কি বলছে সেটা কিন্তু বলে নাই, তাহলে এখানে হবে হোয়াট। কিন্তু যদি বলে তুমি যে মিথ্যা বলছো এটা আমি জানি, তাহলে এটা হবে দ্যাট। আমার যে বাড়িটা আছে সেটা তোমাকে দিয়ে দিব, তাহলে কি দিব, বাড়ি, নির্দিষ্ট করে বলা আছে, এটা হবে দ্যাট। আমি যা শিখেছি তোমাকে শিখাবো, কি শিখছি বলে নাই, তাহলে এটা হবে হোয়াট। তাহলে উল্লেখ করা থাকলে দ্যাট, আর যা দিয়ে যেটা বোঝাবো ওটা উল্লেখ করা না থাকলে হোয়াট। ওকে, এখানে উল্লেখ করা আছে মোবাইল সেট, তাহলে আনসার হবে দ্যাট। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে কি বলছে, the book dash you ordered from my cousin is essential for the examination। যে বইটা তুমি অর্ডার করেছো সেটা এখন পরীক্ষার জন্য এসেনশিয়াল। আচ্ছা দেখো হু হবে না, হুম হবে না, হুজ মালিকানা বোঝায়, এখানে মালিকানার মতো কোনো অর্থ দিচ্ছে না, যার বোঝাচ্ছে না, যার যার এরকম বোঝাচ্ছে না। আচ্ছা তাহলে এটা বাদ, তাহলে আমার আনসার কি হতে পারে, আমার আনসার হতে পারে দ্যাট। এবং মিলাই দেখো, the book that you borrowed, যা যে বইটা তুমি ধার নিয়েছিলে আমার কাছ থেকে, আমার কাজিনের থেকে, এটা এখন খুব দরকার।
আচ্ছা, I visited the garden, dash some beautiful rose, dash some beautiful rose, dash trees that were full of bloom, red in color. এখানে কোনটা হবে? আচ্ছা দেখো, I visited the garden, dash some beautiful rose. আমি একটা বাগানে ঘুরতে গিয়েছিলাম যেখানে কিছু বা যেই বাগানের কিছু ফুল, এরকম না অর্থটা যে বাগানে বা যেখানে কিছু ফুল। আচ্ছা, এইটার ইংরেজি কি? এটা ইংরেজি হলো ইন হুইচ। এটা ইংরেজি কি? এটা ইংরেজি হলো ইন হুইচ, যেখানে, যেখানে। তাহলে আমার এখানে ইন হুইচ আছে অপশন এ তে, অপশন সি তে, অপশন ডি তে। তাহলে বাকিটা কি হবে? আচ্ছা, সাম বিউটিফুল রোজ, সাম বিউটিফুল রোজ ড্যাশ ট্রিজ। এটা কোশ্চেনটা তো মিলে না। I visited the garden in which some beautiful rose, তারপরে মানলাম আমি যে ভার্ব এখানে কিছু একটা হবে, rose dash trees that were full bloom. রোজ এখানে যদি ওয়ার দেই তাহলে অর্থ কেমন হয়? ওয়ার ট্রিজ, তাহলে তো মিলে না। কিন্তু এটা ছাড়াও তো আর কিছু নাই। সাম বিউটিফুল রোজ ওয়ার ট্রিজ, কিছু গোলাপ ছিল গাছ, দ্যাট ওয়ার ফুল অফ ব্লুম। আচ্ছা, এইটা ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তবে ইন হুইচ তো 100%, এখানে ইন হুইচ 100%, এখানে রোজের জন্য ওয়ার হতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমরা বাদ দেই। ওকে, এখানে হয়তো কোশ্চেনে কোনো একটা জায়গাতে একটু ভুল আছে, তবে যদি হয় তাহলে আনসার হবে এ। আনসার হবে এ, ইন হুইচ হবে এবং সাম বিউটিফুল রোজের জন্য ওয়্যার হবে। আচ্ছা, এরপরে চলে আসো 5 নাম্বার কোশ্চেন আমরা দেখি। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? নিচের কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যেটা কোনো সবকিছুকে ডিস্ট্রিবিউট করে দেয়। যেমন প্রত্যেকে 10 টাকা করে পাবে, তার মানে প্রত্যেকে আলাদা আলাদা করে। প্রত্যেকেই অঙ্ক করে নিয়ে আসবে, তার মানে প্রত্যেকে আলাদা আলাদা করবে। এই ধরনের জায়গাকে বলা হয় ডিস্ট্রিবিউট। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, এভরি, এইদার, নেইদার, বোথ। ইচ, এভরি, এইদার, নেইদার, বোথ। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এইদার। ইচ, এভরি, এইদার, নেইদার, বোথ। বাকিগুলোর ক্ষেত্রে সাচ, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট, এটা হলো, এটা তো আমরা জানি, দ্যাট ও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এনি, এটা ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট, অনির্দিষ্ট। এনিওয়ান ক্যান গো, এনি, এনিথিং, এনি, এগুলো কি? যে কেউ, তার মানে নির্দিষ্ট করে বলতেছে না। সো এটা ইনডেফিনিট। তাহলে সঠিক উত্তর এইদার। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের 3টা ছেলে আছে। ড্যাশ ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। দেখো, তুমি যদি স্বাভাবিকভাবে মনে করো অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তাদের সবাই সেম একই অফিসে চাকরি করে, হতেই পারে আনসার। অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, যাদের সবাই এক অফিসে চাকরি করে, এটাও হতে পারে আনসার। কিন্তু আসলে তো দুইটা আনসার হবে না, আসলে আনসার হবে কয়টা? একটা। এই ক্লাসের পিডিএফটা যারা চাও অবশ্যই তাদেরকে বলি যে তারা ক্লাসটা শেয়ার করো তোমার প্রোফাইলে, এবং ক্লাস শেষে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দিবা, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, এখন কথা হলো এখানে আনসার কোনটা হবে? দুইটাই কিন্তু এরকম বোঝাচ্ছে, অল অফ দেম, যাদের সবাই বা তাদের সবাই, এটা তাদের সবাই এরকম আর কি। আর এখানে অল অফ হুম, যাদের সবাই। তো আমরা দুইটা দিয়ে মিলাইতে পারি, তাদের সবাই একই অফিসে চাকরি করে, যাদের সবাই একই অফিসে চাকরি করে। এই জায়গাটা মনে রাখবা, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, কমা, বাক্য শেষ হয় নাই, যাদের সবাই কাজ করে একই অফিসে, এটা আরেকটা ক্লজ। তাহলে এইটা একটা ক্লজ, এটা ক্লজ 1, আর এইটা হলো আমার ক্লজ 2। তাহলে আমার দুইটা ক্লজকে যুক্ত করার জন্য একটা ক্লজ মার্কার লাগে। আমার দেম কোনো ক্লজ মার্কার না, দেম কোনো ক্লজ মার্কার না। এখানে ক্লজ মার্কার হলো হুম। ক্লজ মার্কার কি? হুম। এই জন্য আমার সঠিক উত্তর হবে
অল অফ হুম। এখন এখানে একটা মজার বিষয় আছে, এই সেম বাক্যে যদি আমার এখানে ফুল কমা না দিয়ে ফুল স্টপ দিয়ে দেওয়া হতো, কমা না দিয়ে ফুল স্টপ দিয়ে দেওয়া হতো, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ফুল স্টপ, নতুন করে বাক্য শুরু হলো, তাহলে ক্লজ কিন্তু কয়টা? একটা ক্লজের জন্য ক্লজ মার্কার লাগতো না। এই প্রশ্নেই তখন সঠিক উত্তর হইতো অপশন এ, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ফুল স্টপ, তারপরে অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এই সেম প্রশ্নে যদি ফুল স্টপ থাকে আনসার হবে এ, আর যদি কমা থাকে বা ফুল স্টপ না থাকে তা বা কোনো কিছুই নাই তাহলে হবে আনসার বি। ঠিক আছে, অল অফ হুম। কারণ কমা থাকা বা ফুল স্টপ না থাকা মানে কি? দুইটা ক্লজকে জোড়া দিয়ে ক্লজ মার্কার লাগবে, আর ফুল স্টপ দেওয়া মানে কি? বাক্য শেষ। তাহলে এখানে আলাদা ক্লজ, আলাদা একটা ক্লজের জন্য ক্লজ মার্কার লাগে না। জিনিসটা ক্লিয়ার কিনা বলো? জিনিসটা ক্লিয়ার কিনা? ভাই একটা ধমক দেন, শুধু ঘুম আসতেছে। শান্ত ছেলে না, তুই যে ছেলে বানানটা লিখছোস বেটা, তরে তো দৈরা তো আসলেও থাপড়ানোর দরকার। তুই ছেলে বানান লিখছো সিই দিয়ে ছেলে হয় বেটা? তোর নাম তো পড়বো মানুষ চেলে, শান্ত চেলে। শান্ত চেলে হইলে কেমন হইব? ছেলে লিখতি তুই এস দিয়ে লিখতি, লিখছে শান্ত চেলে। তোরে আজকে থেকে শান্ত চেলে বলবে সবাই। আশা করি এখন তোর আর ঘুম আসবে না এই কথা শোনার পরে। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই মাথায় পড়া ছাড়া সবই ঢুকে। আচ্ছা, তাহলে মাথা চেঞ্জ করে নাও, পাল্টায় নাও। ওয়ারেন্টি নাই, যেখান থেকে আনছো ওয়ারেন্টি নাই, ওখান থেকে একটা মাথা চেঞ্জ করে নাও একটা। আমি বিষয়টা ধরতে পারছি, বাট উল্টা বলে ফেলছি। ও আচ্ছা আচ্ছা, আপনি মানলেই কি আর না মানলেই কি তা, হেনার ছেলের ব্রত চলছে। ছি, কি বলো এগুলো? ওকে, আসো আমরা পড়ায় মনোযোগ দেই। ওকে, আমরা ঘুম টুম গেছি, ঠিক আছে, ঘুম গেছে, শান্ত ছেলে সহ আমাদের সবার ঘুম গেছে। এবার আমরা পড়াশোনা করি। আচ্ছা শান্ত ছেলে, তুমি আমাকে একটু জানাও যে তোমার এই ঘুম গেছে কিনা, একটু জানাও। এমনও হইতে পারে কি জানো, যে শান্ত ছেলে যেটা লিখছে ও আসলে শান্ত ছেলে না, ও আসলে অশান্ত মেয়ে, ও আসলে ছেলেই না, দেখা গেল এটা একটা মেয়ে এই আইডি খুলে বসে আছে। মেয়েদের ক্ষেত্রে ধরো যে ও যদি মেয়ে, ও যদি দেখা গেল যে যদি একটা আসলে মেয়ে আইডি হয়, তাহলে তো অনেকে ওকে বিরক্ত করবে। এই জন্য ছেলের একটা আইডি দিয়ে ও সবার সাথে মজা নিতেছে, যাতে ওরা কেউ বিরক্ত না করে, এরকম হইতে পারে। না ভাইয়া, আমার নাম এমডি বাঁধন হাসান শান্ত। ও আচ্ছা ঠিক আছে, বুঝবো কেমনে? ফেসবুকে তো কোনো কিছু নাই বেড়া। আচ্ছা চলো, আর তোমরা একটু শেয়ার করে দাও, আর একটু রিয়াকশন বাটনে চাপ দাও। মাত্র 113টা রিয়াকশন কেন হবে ভাই? রিয়াকশন বাটনে চাপ দাও। সাফকাত বলছে থাক স্যার, এই যেমন আমি, মানে বুঝি নেই। আচ্ছা ওকে, ওকে ছেলেগুলো ভালো করে ক্লাস করো, ঠিক আছে? আচ্ছা 7 নাম্বার, she looks at the photograph, সে ফটোগ্রাফের দিকে তাকালো, ড্যাশ ইউ হ্যাভ টেকেন রাইট নাও, সে ফটোগ্রাফের দিকে তাকালো, ড্যাশ ইউ হ্যাভ টেকেন রাইট নাও, যেটা তুমি এই মাত্র নিলে, মানে এই মাত্র তুমি তুললে সেই ছবিটার দিকে সে তাকালো। কথা তো এরকমই হবে, তাই না? আচ্ছা, তো মিলতেছে না, কোনোটাই মিলতেছে না এখানে। হোয়াই ইউ হ্যাভ টেকেন রাইট না, হাউ ইউ হ্যাভ, এটা মিলতেছে না। এটা হওয়া উচিত হলো যেটা তুমি এই মাত্র নিলে, তাই না? আচ্ছা, তাহলে দ্যাট হতে পারে, she looks at the photograph that you have taken। দেখি তো আমরা এখানে কি আছে আমাদের। আচ্ছা, এই যে দ্যাট আর হোয়াট আছে, হোয়াট হবে না কেন? কারণ তো ভাই আমার এখানে একটু আগে আমি বলছি যে হোয়াট হলো অস্পষ্ট জিনিসকে বোঝায়, এজন্য হবে না, কারণ ওখানে ফটোগ্রাফ স্পষ্ট করে বলা আছে, তার মানে আমার এখানে হবে দ্যাট। ওকে, 8 নম্বরে চলে যাই আমরা। আই প্লে ভায়োলিন, আমি ভায়োলিন বাজাই, ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে।
আচ্ছা, আমি ভায়োলিন বাজাই, তুমি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাও? আমি ভায়োলিন বাজাই, তুমি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাও, তাই না? তাহলে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, হোয়াট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, হাউ তো হবে না, নান অফ হবে না, হুইচ হবে বা হোয়াট হবে, বলো কোনটা হবে? হুইচ হবে বা হোয়াট হবে, বলো কোনটা হবে? বলো কোনটা হবে? হুইচ হবে নাকি হোয়াট হবে? দেখো, তুমি কোনটা, কোনটা অর্থে কি বলে, আমরা ছোটবেলা থেকে আমরা কিন্তু এরকম পড়ে আসছি যে হুইচ মানে হলো কোনটা। তাহলে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, ওকে। আর হোয়াট দিলে অর্থটা হবে কিসে, যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কিসে পড়ো, এরকম একটা অর্থ দেয়। এখন কিসে বাজায় এটা তো মিলে না, ওকে। যদিও হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন এটা কোন ক্লাসে পড়ো এটাও একটা বোঝা যায়, কিন্তু এটা আসলে কি তুমি কিসে পড়ো। আচ্ছা, কিন্তু তুমি কিসে বাজাও এটা কিন্তু মিলে না, সো এটা হবে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দ্য স্টুডেন্টস স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড, শিক্ষার্থীরা এমন একটা ক্লাসে পড়তো যার জানালা কখনো খোলা হতো না। দেখো অর্থটা কি দিচ্ছে, অর্থটা দিচ্ছে যার, এবং আগে একটা নাউন আছে ক্লাসরুম, পরেও একটা নাউন আছে উইন্ডোজ। তাহলে দুটো নাউনের মাঝখানে কে বসে বলছিলাম, সাধারণত হুজ বসে, তবে অর্থটাও মিলাইতে হবে, অর্থটা হবে কি যার। দেখো যার অর্থ দিছে এবং দুটো নাউনের মাঝখানে বসছে, তাহলে আনসার হবে হুজ, আনসার হবে হুজ। হুজ ক্লাসরুম ওয়্যার নেভার, সরি হুজ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেন, যার জানালা কখনো খোলা হতো না। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু যখন বসে তখন সে তারপরে ভার্ব নেয় তার পূর্বে থাকা নাউন বা প্রোনাউন অনুযায়ী, অর্থাৎ পূর্বে ইউ আছে এই জন্য ইউ অনুসারে ভার্ব হবে। পূর্বে যদি আই থাকতো, আই, ইট ইজ আই হু, তাহলে এরপরে হতো এম। ইট ইজ দে, ইট ইজ দে হু, তাহলে এরপরে হতো আর, ওকে, এটা মাথায় রাখবা। যদি এমন হয় ইট ইজ হি, ইট ইজ হি হু, তাহলে তারপরে হবে ইজ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তার পূর্বে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়। তাহলে পূর্বে এখানে কি আছে, মানে ইউ আছে, তাহলে ইউ এর জন্য কি হবে, ইউ এর জন্য আমার এখানে হবে আর। তাহলে আর কোথায় আছে, এই যে অপশন ডি আর। ক্লিয়ার জিনিসটা, জিনিসটা ক্লিয়ার নাকি? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এটা আনসার সহ এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ক্লাসটা শেয়ার করে আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দাও, তোমার প্রোফাইলে শেয়ার করবা। আচ্ছা, তারপরে দেখো ইন কারেন্ট টাইমস, বর্তমান সময়ে হুইচ সেন্টেন্স ইজ মোর অ্যাকুরেট, বর্তমান সময়ে কোন সেন্টেন্সটা বেশি অ্যাকুরেট, বর্তমান সময়ে কোন সেন্টেন্স, তার মানে কি এটার একটা প্রচলন আগে ছিল, এটা একটা প্রচলন কি বলো আগে ছিল, তো বর্তমানে কোনটা বেশি অ্যাকুরেট? আচ্ছা, জিনিসটা কি, জিনিসটা হলো এভরিওয়ান যখন সাবজেক্ট হয়, এভরিওয়ান যখন সাবজেক্ট হয় তখন তার প্রোনাউন হিসেবে অনেক কিছু বসানো যায়। এক সময় এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং এগুলোর জন্য, মানে এভরিওয়ান, এভরিবডি, এভরি, এই যে এই ধরনের নাউনের প্রোনাউনের জন্য পজেসিভ বসানো হতো হিজ, তারপরে একটা সার্টেন টাইমে এই ধরনের প্রোনাউনের জন্য বসানো হতো হিজ বা হার, এভাবে স্ল্যাশ দিয়ে বা অর লিখতো। তবে আধুনিক কালে এটাও প্রচলিত আছে, আরেকটা জিনিসও প্রচলিত আছে, সেটা হলো দেয়ার। এই দেয়ার কে বলে সিঙ্গুলার দেয়ার, বলছিলাম কিন্তু তোমাদেরকে, এই দেয়ার কে বলে সিঙ্গুলার দেয়ার, ঠিক আছে, এই এর ব্যবহারটা আছে। সো আমার এখানে সবচেয়ে বেশি প্রচলন হলো আধুনিক যুগে, সেটা হলো ডি। তবে এইটারও প্রচলন আছে, হিজ অর হার, এইটারও প্রচলন আছে, মনে রাখবা এইটারও প্রচলন আছে। আচ্ছা, আবার অনেক জায়গায় অপশন সি তে যেটা আছে এইটারই প্রচলন বেশি, এইটাই লেখে বেশি, ঠিক আছে। এইটা অনেকে লেখে না কেন, এটা একটু কনফিউজিং। যেমন এভরিওয়ান হলো সিঙ্গুলার সাবজেক্ট, এভরিওয়ান কি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে দেয়ার কেন হবে, দেয়ার তো প্লুরাল, এই জন্য একটা কনফিউশন তৈরি হয় অনেক সময়। এটা তবে ডিকশনারি বলতেছে, কেমব্রিজ ডিকশনারি বলতেছে এই দেয়ারটা হলো সিঙ্গুলার দেয়ার, এই দেয়ারটা কি বলো সিঙ্গুলার দেয়ার, এটা ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি বলতেছে, ঠিক আছে। ওকে, সো মোস্ট অ্যাকুরেট হলো
মোস্ট অ্যাকুরেট হলো ডি, তবে প্রচলন বেশি কোনটার বলি সি। এটা কনফিউশন এড়ানোর জন্য সি প্রচলন বেশি, কারণ দেয়ার লিখতে চায় না সবাই, কেন? ওই যে কনফিউশন হতে পারে, এটা তো সিঙ্গুলার, তাহলে তুমি সিঙ্গুলার না দিয়ে প্লুরাল কেন দিলা? এই জন্য সি নাম্বারটা প্রচলন আছে অনেক, কিন্তু অ্যাকুরেট হলো ডি, অ্যাকুরেট হলো ডি, দেয়ার। ওকে, আচ্ছা, এই জন্য সাধারণত তোমাদের প্রশ্নগুলোতে দেখবা এই দুইটা অপশন থাকে না, দুইটা একত্রে থাকে না সাধারণত। আচ্ছা, আমরা তারপরে কোশ্চেন দেখি। 12 নাম্বার, ওয়ান হার্ডলি নোস। এই হার্ডলি মানে কি? নেগেটিভ। একজন জানে না বললেই চলে। হোয়াট টু ডু, কি করতে হবে। হিয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে ওয়ান কি বলো, কি বলছিলাম? ওয়ান, তারপরে এনি, সাম বা সামওয়ান জাতীয় যতগুলো আছে, তারপরে হলো এভরি, না এভরি তো অন্য একটা, ওই যে ডিস্ট্রিবিউটিভ। এই ধরনের যেগুলো আছে, মেনি, এনি, এগুলো কি বলো? ওয়ান, এটা এনি লিখছিলাম সম্ভবত, ওয়ান, এনি, সাম, মেনি, ফিউ, এগুলো সাধারণত ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন। এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না। ও আরেকটা আছে অল, অল দ্বারাও নির্দিষ্ট কাউকে বোঝায় না। তাহলে এগুলো কি? ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, 13 নাম্বার, his father always wanted his children to look after. His father always wanted his children to look after dash and do what they wanted. আচ্ছা, তার বাবা always wanted, চাইতো, his children, তার সন্তানেরা, to look after themselves, সন্তানেরা তাদের নিজেদের কি করবে? খেয়াল রাখবে। বাবার না কিন্তু, বাবা চাইছে কি? সন্তানেরা তাদের নিজেদের খেয়াল রাখবে। সন্তানেরা কি করবে বলো? তাদের নিজেদের খেয়াল রাখবে। তাহলে সন্তানেরা নিজেদের খেয়াল রাখলে আমার এখানে কি হবে? সন্তান যেহেতু প্লুরাল, তাহলে themselves হবে। তারা তাদের, সন্তানেরা তাদের, themselves। আমি আমার, I myself, তুমি তোমার, you yourself। তারা তাদের, সন্তানেরা তাদের, তাহলে they themselves বা children themselves। সো themselves কোথায় আছে? এই যে অপশন সি তে আছে, themselves। আচ্ছা, এরপর আসো 16 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট এক্সপ্রেশন। সঠিক এক্সপ্রেশনটা দেখো। আচ্ছা, এখানে সবগুলো ক্যাপিটাল লেটার হবে, আইটা ক্যাপিটাল লেটার হবে, সো এটা আনইনটেনশনাল মিস্টেক। ইটস আপ টু উই স্টুডেন্টস, ইটস আপ টু আস স্টুডেন্টস, ইটস আপ টু স্টুডেন্টস আস, ইটস আপ টু স্টুডেন্টস উই, কোনটা হবে? এটা মানে অর্থটা কি? আমাদের শিক্ষার্থীদের ওপর এটা ছেড়ে দেওয়া হয়েছে, অর্থটা এরকম, আমাদের শিক্ষার্থীদের ওপর এটা ছেড়ে দেওয়া হয়েছে। কোনটা হবে? কোনটা হবে বলো? আচ্ছা দেখো, তোমরা এই ধরনের এক্সপ্রেশন তোমরা দেখছো কিনা? আশা করি দেখছো হয়তো, যারা ইংরেজি টুকটাক পড়ো। উই দা পিপল অফ বাংলাদেশ, উই দা পিপল, কমা দেয় বা নাও দিলেও হয়, উই দা পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। বাংলাদেশে যে সংবিধান আছে, এই সংবিধানের একেবারে শুরুতে এই কথাটা লেখা আছে, মানে প্রস্তাবনায়, উই দা পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, এরকম আছে। অথবা এরকম লেখা থাকে, উই দা স্টুডেন্টস, উই দা স্টুডেন্টস, আমরা শিক্ষার্থীরা, আমরা শিক্ষার্থীরা। ওকে, তার মানে আমার এক্সপ্রেশনটা এই রকমের হবে, উই দা স্টুডেন্টস। তাহলে দেখো তো, উই দা স্টুডেন্টস হতে পারে। আচ্ছা, আস স্টুডেন্টস মনে হচ্ছে কেমন যেন বিদঘটে না? তারপরে কাছাকাছি রাখলাম, স্ট্রাকচারটা এমন, স্টুডেন্টস এর পরে এখানে আস দিছে, তাহলে এটা হবে না। স্টুডেন্টস এর পরে এখানে উই দিছে, মানে সাবজেক্টটা দিছে, তাহলে এটাও হবে না। এবার আমার আনসার এই দুইটার মধ্যে। এখন অনেকে দাগাই ফেলবে কি জানো? অনেকে দাগাই ফেলবে অপশন এ, ইটস আপ টু উই স্টুডেন্টস, এটা দাগাবে, কারণ ওই যে উই দা পিপল, উই দা স্টুডেন্টস, হ্যাঁ এক্সপ্রেশনটা ঠিক আছে, কিন্তু এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। টুইস্টটা কি জানো? টুইস্টটা হলো,
এই যে আপ টু, এই যে প্রিপজিশন না, তুমি আপ টু একত্রে ধরো বা শুধু টু ধরো। যদি এখানে প্রিপজিশন হলো আপ টু, এটা একটা ডাবল প্রিপজিশন, দুইটা প্রিপজিশন মিলে একটা হইছে। সো আপ টু এটা একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে কিন্তু আমরা কি বসাই বলতো? অবজেক্ট প্রোনাউন বসাই। সো গঠন ঠিক আছে, আগে সাবজেক্ট মানে সাবজেক্টের মতো একটা জিনিস, তারপর স্টুডেন্টস। কিন্তু আমার এখানে প্রিপজিশনের পরে সাবজেক্ট প্রোনাউন না হয়ে কোন প্রোনাউন হবে? অবজেক্ট প্রোনাউন হবে, আস। এই জন্য আমার এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি, ইটস আপ টু আস দ্য স্টুডেন্টস। জিনিসটা ক্লিয়ার? আবারও বলি, উই দ্য পিপল, উই দ্য স্টুডেন্টস, এটা সাবজেক্ট হিসেবে শুরুতে ঠিক আছে, এই গঠনটাও ঠিক আছে, কিন্তু আমার এখানে প্রিপজিশনের পরে বসতে বলে উই না লিখে আমি কি লিখতে চাই, কি লিখতে বাধ্য হইছি? আস লিখতে বাধ্য হইছি। ক্লিয়ার? ওকে, এরপরেটা দেখো, when a man tended to know how I had got dash contact number, I told him that I was given it by a relative of dash। দেখো একটা একটা করে আসো। when a man tended to know, যখন একটা লোক জানতে চায় how I got dash contact number, আমি কিভাবে তার কন্টাক্ট নাম্বার পেলাম। তা তার কন্টাক্ট নাম্বার, তার মানে একটা পজিটিভ আসবে, তাই না? তাহলে পজিটিভ আসলে এখানে আনসার কি হয়? হিজ কন্টাক্ট নাম্বার। আমি কিভাবে তার কন্টাক্ট নাম্বার আমি পেলাম, এটা সে জানতে চায়। I told him, আমি তাকে বলি that যে I was given, আমাকে দেয়া হয়েছিল এটা by a relative of dash। দেখো তো আমরা এরকম করছিলাম রিলেটিভ অফ মাইন, তার মানে কি পজেসিভ প্রোনাউন হবে রিলেটিভ অফ মাইন। এখন দেখো তো অপশনে কোথাও কি মাইন আছে? অপশনে কোথাও কি মাইন আছে? নাই। তাহলে আরেকটা পজেসিভ চিন্তা করি, রিলেটিভ অফ ইয়োরস, তোমার ইয়োরস জাতীয় কোনো কিছু আছে? নাই। তাহলে আমার আত্মীয় থেকেও পাই নাই, তোমার আত্মীয় থেকে পাই না, আমি তাকে বলি আমাকে এটা দেয়া হয়েছে তার আত্মীয় থেকে, তার আত্মীয়দের মধ্যে একজন। তাহলে তার বোঝাতে আমি এখানে পজেসিভ প্রোনাউন কি ব্যবহার করব? এই হিজই ব্যবহার করব, হিজ। এখানে এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ কন্টাক্ট, তারপর নাউন আছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এই যে এখানে হবে রিলেটিভ অফ হিজ, এইটার মানে হলো পজেসিভ প্রোনাউন। এটা একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করো। আমার হিজের পরে যখন একটা নাউন আছে, একটা নাউন আছে, তখন এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। আর হিজের পরে যখন নাউন নাই, সাধারণত ফুল স্টপ থাকে, তখন এটা পজেসিভ প্রোনাউন, তখন এটা পজেসিভ প্রোনাউন। ঠিক আছে? ওকে, পজেসিভ প্রোনাউন। আচ্ছা, আমাদের রিলেটিভ প্রোনাউনের আলোচনা আমরা প্রায় 16-15টা প্রশ্ন করে ফেলছি। আমরা এবার অন্য একটা টপিকে একটু যাই। আচ্ছা, এবার আমরা চলে আসি কানেক্টরস বা কনজাংশনের আলোচনায়। কানেক্টরস বা কনজাংশন, যারা এই পিডিএফটা আনসার সহ চাও তারা অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে। আচ্ছা দেখো, এখানে বলছে হলো which of the following is a compound conjunction। কম্পাউন্ড কনজাংশন কোনটা? কম্পাউন্ড কাকে বলে? একাধিক ওয়ার্ড একত্রে বসে একটা ওয়ার্ডের মতো কাজ করতেছে, এটাকে বলে কম্পাউন্ড কনজাংশন। একাধিক ওয়ার্ড একটা ওয়ার্ডের মতো কাজ করতেছে, মানে একাধিক কনজাংশন একটা কনজাংশনের কাজ করতেছে। যেমন একটু আগে আমরা দেখছিলাম আপ টু, আপ টু দুইটা প্রিপজিশন একটা প্রিপজিশন হিসেবে কাজ করতেছে, এর নাম কি? কম্পাউন্ড প্রিপজিশন। তাহলে আমার এখানেও কি আছে বলো? আমার এখানেও এমন কিছু থাকতে হবে। আচ্ছা, প্রথমে আসো, সো বিগ দ্যাট, তিনটা ওয়ার্ড, কিন্তু সো বিগ দ্যাট একত্রে কোনো কনজাংশন হিসেবে কাজ করে না। তাহলে এটা কম্পাউন্ড ঠিক আছে, কিন্তু এটা কনজাংশন হিসেবে কাজ করে না, তাই বাদ। অলদো, এর মধ্যে যদিও দুইটা শব্দ আছে, একটা হলো অল আর একটা হলো দো, কিন্তু ভাই এটা তো আলাদা করে নাই, এটা তো একত্রে মিশে গেছে। একত্রে যেহেতু মিশে গেছে, এটার কম্পাউন্ড হিসেবে নাই, এটা সিঙ্গেল কনজাংশন। তাহলে এইটাও আমার বাদ।
এবার আমি আসি, তারপরে দেখি আমার এখানে আর কি আছে। আচ্ছা, as long as all of the above, আচ্ছা as long as তো বাদ, সরি all of the above বাদ, as long as, হ্যাঁ এইটা ঠিক আছে। তিনটা ওয়ার্ড একটা কনজাংশন হিসেবে কাজ করে। as long as তার মানে কি till অথবা until এরকম অর্থ দেয়, till বা until এর মতো অর্থ দেয় as long as। তিনটা ওয়ার্ড একটা কনজাংশনের মতো কাজ করছে, তাহলে সঠিক উত্তর অপশন সি। 2 নম্বর প্রশ্ন, she burst into tears dash she saw him, সে কান্নায় ভেঙে পড়লো যখনই সে তাকে দেখতে পেল। তাহলে যখনই তাকে দেখতে পেল এটা কিভাবে বোঝায়? এটা নো সুনার দিয়ে বোঝায় আর as soon as দিয়ে বোঝায়, তাই না? আচ্ছা, আমার তো এখানে নো সুনার নাই, তাহলে কোনটা হবে? as soon as, যেই মাত্র। এই নাজমুল, এই যা জীবনে এটা যে কিশোর তার মানে এরকম মানে না বেশি নেই, আমি জীবনে খাই না বেশি নেই, মানে একেবারে মিষ্টি মিষ্টি কি দিচ্ছি সাউন্ডের তো আমি ভাই তো বল ছাড়া তো সমস্যা রাখুন, চালু রাখুন না, আমি কি আমরা রাখুন, চালু রাখুন না, লোড করেছে তাহলে লোড করে দেখেন আচ্ছা, তোমরা কি এতক্ষণ সাউন্ডের কোনো প্রবলেম পাইছো? তোমরা কি এতক্ষণ সাউন্ডের কোনো প্রবলেম পাইছো বলো তো? মনে হয় না। আচ্ছা, তোমরা কি সাউন্ডের কোনো প্রবলেম পাইছো? তারপর আমাকে একটু জানাও তো। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স। ডিসপাইট হিজ বেস্ট এফোর্টস টু কনসিল হিজ অ্যাঙ্গার, তার রাগ আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও রাগ প্রকাশ হয়ে গেছে। এই যে ডিসপাইট মানে কি বিপরীত জাতীয় দুটো জিনিস যোগ করে। তার রাগ আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও মানুষ বুঝতে পারছে সে রেগে আছে, মানুষ বুঝতে পারছে সে বিরক্ত। তাহলে এরকম কথা কোথায় আছে? আচ্ছা, উই কুড ডিটেক্ট দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি, না হ্যাপি হবে কেন, সে তো বিরক্ত। সে রাগ আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করার পরেও আমরা বুঝতে পারছি সে বিরক্ত। তার মানে কি রাগ আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু পারে নাই। ডিসপাইট মানে কি পারে নাই, তাহলে আমরা বুঝে গেছি সে রাগী। এখানে বলছে হ্যাপি, তাহলে তো হলো না। হি ফেইলড টু গিভ আস অ্যান ইমপ্রেশন অফ হিজ অ্যাগনি, না সে তার দুঃখের মানে দুঃখের একটা ইমপ্রেশন দিতে ব্যর্থ হলো। ব্যর্থ হলো কেমনে? সে তো ডিসপাইট মানে কি রাগ আটকে রাখার চেষ্টা করছে কিন্তু রাগ প্রকাশ হয়ে গেছে। তার মানে কি সে তার দুঃখ প্রকাশ করে ফেলছে, সে দুঃখ প্রকাশে ব্যর্থ হয় নাই, সে তার আনন্দ বা ভালো অনুভূতি প্রকাশে ব্যর্থ হয়েছে, এটা বলা যেতে পারে। আচ্ছা, হি সাকসিডেড ইন ক্যামোফ্লেজিং দ্য ইমোশন, সে তার ইমোশন ছদ্মবেশে আটকে রাখতে পারছে না, পারে নাই। এই যে ডিসপাইট বলে দিয়েছে, উল্টো কাজ হয়েছে, চেষ্টা করছে কনসিল করার, গোপন করার ডিসপাইট, কিন্তু পারে নাই, তাহলে এটাও আনসার হয় না। পিপল কেম টু নো দ্যাট হি ওয়াজ অ্যানয়েড, হ্যাঁ এই যে ঠিক আছে, সে তার সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও, রাগ আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও লোকজন বুঝে গেছে সে বিরক্ত। ওকে, যেমন আমি হাসি আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও লোকজন বুঝে গেল আমি হাসতেছি, এরকম। ওকে, বিপরীত জাতীয় জিনিস যুক্ত হবে। আচ্ছা, সাউন্ডের প্রবলেম ছিল কিনা এই জিনিসটা আমি ক্লিয়ার না। বলতেছে না না স্যার, আবার দুইজন বলতেছে সাউন্ড শুরু থেকে বলতেছে সাউন্ডের প্রবলেম। আচ্ছা, শুরুতে আমাকে একটু ইনফরমেশনটা দাও তো,
শুরু থেকে সাউন্ডের প্রবলেম ছিল, ইয়েস অর নো? শুরু থেকে প্রবলেম ছিল মানে ইয়েস, শুরু থেকে প্রবলেম ছিল না মানে নো। একটু ইয়েস অর নো লেখো। যারা মনে করো শুরু থেকে প্রবলেম ছিল সাউন্ডের তারা ইয়েস লেখো, যারা মনে করো শুরু থেকে সাউন্ডের প্রবলেম ছিল না তারা নো লেখো। আমি একটু ক্লিয়ার হই। আচ্ছা ওকে, এবার আসো হলো তারপরে, although initial investigations pointed towards him, এইটাও দেখো একটা although despite but however, এরা বিপরীত জাতীয় জিনিসকে যুক্ত করে। তাহলে বলছে কি ইনিশিয়াল ইনভেস্টিগেশন পয়েন্টেড টুয়ার্ডস হিম, প্রাথমিক তদন্ত তাকে ইঙ্গিত করে। তদন্ত মানে কি? নিশ্চয় একটা ক্রাইম হয়েছে, নিশ্চয় একটা কি হয়েছে বলো? আচ্ছা অধিকাংশই বলছে নো, তার মানে যে ব্যাচের যারা বলতেছে 2-4 জন ইয়েস, তার মানে তার নিজের কোনো একটা জায়গায় প্রবলেম ছিল। আচ্ছা, বা অধিকাংশ বলতেছে নো। সো যেহেতু অধিকাংশ বলতেছে নো, তার মানে আমার প্রথমে 2-1টা যাদের প্রবলেম ছিল তাদের নিজেদের প্রবলেম ছিল। ওকে ঠিক আছে, এবার আসো তাহলে although initial investigation pointed towards him, প্রাথমিক তদন্ত তাকে ইঙ্গিত করেছিল। তার মানে কি? আবার although দিয়ে বলতেছে বিপরীত জাতীয় জিনিস। তার মানে কি প্রাথমিকভাবে তাকে দোষী মনে করা হচ্ছিল কিন্তু সে দোষী না, সে মুক্ত হয়ে গেছে, সে খালাস পেয়ে গেছে, এরকম কথা। তাহলে এরকম কথা কোথায় আছে? The preceding events corroborated his involvement in the crime, পরবর্তী ঘটনা তার ক্রাইমে ইনভলভমেন্ট প্রমাণ করলো। তাহলে তো মিললো না। আমি কি বলছিলাম? প্রাথমিক তদন্ত তাকে ইঙ্গিত করছিল কিন্তু সে খালাস হয়ে গেল, কিন্তু সে এখানে জড়িত না, এটা প্রমাণ হয়ে গেল, এটা হওয়ার কথা। বিপরীত, কিন্তু এখানে বলছে সে ইনভলভমেন্ট ছিল, তাহলে এটা হলো না, এটা বাদ। আচ্ছা, দ্য অ্যাডিশনাল ইনফরমেশন কনফার্মড হিজ গিল্ট, তার অপরাধ প্রমাণ করলো না, আমরা বলবো সে খালাস পেল বা সে নিরপরাধ ছিল, যেহেতু আমার এখানে বিপরীত দেখাইতে হবে অলদো দিয়ে। দ্য সাবসিকুয়েন্ট ইভেন্টস এস্টাবলিশড দ্যাট হি ওয়াজ গিল্টি, না সে অপরাধী ছিল, এটা প্রমাণ করলো না। দ্য সাবসিকুয়েন্ট ইভেন্টস প্রুভড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এই যে দেখো, যদিও প্রাথমিক তদন্ত তার দিকে ইঙ্গিত করছিল যে সে অপরাধী, কিন্তু পরবর্তী ঘটনাগুলো প্রমাণ করে দিল সে ইনোসেন্ট ছিল। মিলছে? ওকে, তাহলে সঠিক উত্তর অপশন ডি। তাহলে অলদো, ডিসপাইট, ইনস্পাইট অফ, তারপরে হলো তোমার বাট, হাউএভার, এগুলো বিপরীত জাতীয় জিনিস যুক্ত করে। স্যার আমি ভর্তি হতে চাই, যোগাযোগ করতে পারছি না। কেন পারছো না? আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, ভর্তি হওয়ার প্রক্রিয়াটা বলে দিবে, অথবা আমাদের ওয়েবসাইটে যাও safeacademybd.com, এখানে গেলেও তুমি পেয়ে যাবা ভর্তির তথ্য এবং ভর্তির লিংক। আচ্ছা, ড্যাশ সাম এমপ্লয়ার্স অপোজ দ্য ভেরি এক্সিস্টেন্স অফ ইউনিয়নস, মেনি থিওরিস্ট ফেল্ট নেসেসিটি অফ ইউনিয়নস। দেখো, সাম এমপ্লয়ার্স, কিছু নিয়োগকর্তা, অপোজ বাধা দেয়, দ্য ভেরি এক্সিস্টেন্স অফ ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠনের এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে তো বুঝো, শ্রমিক সংগঠনের একটা উপস্থিতি, এটাকে কি করে? বাধা দেয় কিছু এমপ্লয়ার। পরের বাক্য হলো, পরের অংশ হলো মেনি থিওরিস্ট, অনেক মানে কি বলে বিশ্লেষক বা তত্ত্ববিদ, ফেল্ট অনুভব করেন, দ্য নেসেসিটি অফ ইউনিয়ন, শ্রমিক সংগঠনের থাকাটা এটা অনুভব করে। তার মানে কি? প্রথমে বলছে কেউ বাধা দেয়, পরে বলছে প্রয়োজনীয়তা অনুভব করে, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক কি? বিপরীত। প্রথমে বলছে বাধা দেয়, পরে বলছে প্রয়োজন অনুভব করে, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক হলো বিপরীত। যদিও অনেকে বাধা দেয় কিন্তু অনেকে মনে করে এখানে থাকতে হবে বা এটা থাকতে হবে, তাহলে আমার বিপরীত জাতীয় জিনিস কে যোগ করে? আচ্ছা, বিকজ যোগ করে না, ডিউ টু যোগ করে না, হাউএভার করে অথবা অলদো করে। কোনটা মিলে? অলদোটা মিলে, অলদো শুরুতে বসে, অলদো সাম এমপ্লয়ার্স। কত ইজি, তুমি একটু বুঝে আনসার করলে কানেক্টর আনসার করা খুবই সোজা। তারপরে 6 নম্বরে আসো। I went to the market, আমি মার্কেটে গেলাম, and purchased sweet, এবং মিষ্টি কিনলাম, and eat them, এবং খেলাম। The underlined word is a or an, এটা কি ধরনের কনজাংশন? মানে এটা কি? এটা কনজাংশন। আচ্ছা যাই হোক, এটা তো খুব সিম্পল আনসার। 7 নাম্বার, she couldn't qualify for the race, সে রেসে কোয়ালিফাই করতে পারলো না, having trained very hard। এখানেও দুইটার মধ্যে সম্পর্ক দেখো। সে রেসে
কোয়ালিফাই করতে পারলো না, অনেক পরিশ্রম করেছে। তাহলে ভাই অনেক পরিশ্রম করলে তো তার কোয়ালিফাই করার কথা ছিল, তাহলে বিপরীত হয়ে গেল না? কোয়ালিফাই করতে পারলো না, অনেক পরিশ্রম করেছে, দুইটার মধ্যে সম্পর্ক কি? বিপরীত। তাহলে দুইটার মধ্যে যদি বিপরীত সম্পর্ক হয়, তাহলে আমার বিপরীত সম্পর্ক কারা বোঝায়? ইন স্পাইট অফ বোঝায়। তাহলে হইতে পারে অলদো বোঝায়, হইতে পারে হাউএভার বোঝায়, কিন্তু হাউএভার সাধারণত এন্ড এর মতো নতুন করে সাবজেক্ট দিয়ে শুরু করে, তাই এটা হইল না। রিগার্ডলেস, এটাও অর্থ মিলে না, এই দুইটার একটা। এখন এখানে একটা প্রবলেম আছে, ইন স্পাইট অফ এর পরে একটা ফ্রেজ বসে, একটা ফ্রেজ বসে, আর অলদোর পরে একটা ক্লজ বসে। ক্লজ মানে কি? আমার সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব থাকবে। ক্লজ মানে কি? আমার সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব থাকবে। তাহলে আসো তো আমার শূন্যস্থানের পর কি আছে? শূন্যস্থানের পর আছে হ্যাভিং ট্রেইনড ভেরি হার্ড। দেখো কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে আমি অলদো অর্থ প্রকাশ করলেও আমি দিতে পারতেছি না, আমাকে দিতে হবে ইন স্পাইট অফ, অথবা ডিসপাইটও হতে পারতো, অথবা কি হতে পারতো? ডিসপাইটও হতে পারতো। আবার মনে রাখবা ডিসপাইটের পরে কিন্তু অফ বসে না, ডিসপাইটের পরে অফ বসে না। আচ্ছা 8 নাম্বার, দ্য চিলড্রেন ওন্ট গো টু স্লিপ। শিক্ষার্থীরা কি করবে না? ঘুমাতে যাবে, মানে শিশুরা ঘুমাতে যাবে না। টু স্লিপ উই লিভ এ লাইট, এখানে একটা শূন্যস্থান আছে। শিক্ষার্থীরা ঘুমাতে যাবে না, ড্যাশ উই লিভ এ লাইট অন আউটসাইড দেয়ার বেডরুম। আউটসাইড দেয়ার বেডরুম, এখানে শূন্যস্থান হবে না, আউটসাইড দেয়ার বেডরুম। বলছে শিশুরা ঘুমাতে যাবে না যদি বাইরে আমরা একটা লাইট জ্বালিয়ে রাখি বা না রাখি, এরকম একটা কথা। আচ্ছা তাহলে দেখো অর্থটা কেমন। শিশুরা অন্ধকারে সাধারণত কি পায় বলো? ভয় পায়। শিশুরা অন্ধকারে সাধারণত কি পায়? ভয় পায়। এই জন্য বলছে যে শিশুরা ঘুমাতে যাবে না যদি না আমরা বাইরে একটা লাইট জ্বালিয়ে রাখি। শিশুরা ঘুমাতে যাবে না যদি না আমরা বাইরে একটা লাইট জ্বালিয়ে রাখি। ওয়াও এর মোবাইলে ঠাডা পড়ুক। কি লেখো না লেখো তোমরা, 2 দিন পরে তোমাদের পরীক্ষা, তোমরা এখন যদি এগুলা কমেন্ট করো, এটা হইল? আচ্ছা আচ্ছা, অনেকে বলছে আদারওয়াইজ। আদারওয়াইজ কেন হবে? মিলাও তো, আদারওয়াইজ মিলে কিনা। শিশুরা ঘুমাতে যাবে না, অন্যথায় আমরা লাইট জ্বালিয়ে ঘরের বাইরে লাইট জ্বালিয়ে রাখি। আদারওয়াইজ মানে কি? অন্যথায়, অন্যথায়, এটা মিলে। শিশুরা ঘুমাতে যাবে না অন্যথায় আমরা বাইরে লাইট জ্বালিয়ে রাখি, নাকি যদি না আমরা বাইরে লাইট জ্বালিয়ে রাখি? যদি নাই, যদি না ইংরেজি কি? যদি না ইংরেজি আনলেস। ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। তাহলে সঠিক উত্তর অপশন সি। সঠিক উত্তর অপশন সি। আচ্ছা এরপর আসো, although she was tired she went to work। এখানে অলদোটা কি? কনজাংশন, আর বোঝার কি আছে? আচ্ছা 10 নাম্বার, ড্যাশ ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স। তোমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, এন্ড এ ক্রেডিট কার্ড, এবং একটা ক্রেডিট কার্ড। দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইওর অ্যাপ্লিকেশন। কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। তার মানে কি? কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না যদি না তোমার, যদি না তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ক্রেডিট কার্ড থাকে। যদি না তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ক্রেডিট কার্ড থাকে, তাহলে কোনটা হবে? আচ্ছা আনটিল হবে না, বিকজ হবে না, ইফ হবে না, আনলেস হবে। ইফ দিলে অর্থ হবে কি? যদি তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে, ক্রেডিট কার্ড থাকে, কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না। কেন ভাই? আমার ড্রাইভিং লাইসেন্স ক্রেডিট কার্ড থাকা তো একটা ভালো গুণ, তাহলে কোম্পানি অ্যাপ্লিকেশন নিবে না কেন? তার মানে কি? যদি না থাকে, আনলেস, যদি তোমার না থাকে। ওকে, তাহলে সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর অপশন বি। আচ্ছা এবার আসো আমরা 11 নম্বরে চলে যাই। 11 নম্বর প্রশ্ন বলছে ড্রিমস আর নট মিনিংলেস। স্বপ্ন কিনা মিনিংলেস না, ড্যাশ ডিউরিং ড্রিমস ব্রেইন প্রডিউসেস নিউ আইডিয়াস। বলছে স্বপ্ন কিন্তু মানে মিনিংলেস না, বরং বরং স্বপ্নের মধ্যে আমাদের মস্তিষ্ক নতুন নতুন আইডিয়া তৈরি করে। এই যে যে বরং কথাটা আছে না, বরং, এটার নাম কি?
এটার নাম হলো, এটা ইংরেজিতে কি বলে, এটাকে বলে ইনস্টিড অথবা রেদার। ইনস্টিড অথবা রেদার। বলছে কি স্বপ্ন মিনিংলেস না, বরং স্বপ্নের মধ্যে ব্রেইন নতুন নতুন আইডিয়া প্রডিউস করে, তাই ইনস্টিড বা রেদার হতে পারতো, আমার এখানে আছে ইনস্টিড। তাহলে সঠিক উত্তর অপশন সি। উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেলাম, ড্যাশ দ্য কোল্ড ওয়েদার। দেখো তো ভাই, ওয়েন্ট আউট বাইরে গেলাম, কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া হলে বাইরে যাওয়ার কথা ছিল, ছিল না, তাহলে বিপরীত। আচ্ছা, বিপরীত হলে কি লাগে আমার, বিপরীত হলে আমার লাগে অলদো বা ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা বাট। তাহলে আমার এখানে কি আছে, আমার এখানে ডিসপাইট আছে, আনসার হতে পারে। হাউএভার লাগবে না, যেহেতু ওগুলো আছে বাদ দেই, অলদো হতে পারে, তাহলে বিসাইডস হবে না। আচ্ছা, তাহলে আমার এখানে এ আর ডি এর মধ্যে আনসার। এবার আমি দেখবো কি ডিসপাইট বা ইনস্পাইট অফ এর পরে, ডিসপাইট বা ইনস্পাইট অফ এর পরে ফ্রেজ বসে, আর অলদো বা দো বা ইভেন দো এর পরে ক্লজ বসে। আমার শূন্যস্থানে পরে কি আছে, শূন্যস্থানে পরে আছে দ্য কোল্ড ওয়েদার ফ্রেজ, তার মানে আমার এখানে লাগবে ইনস্পাইট বা ডিসপাইট, ইনস্পাইট অফ বা ডিসপাইট। তার সঠিক উত্তর অপশন এ। সঠিক উত্তর অপশন এ। আশা করি ক্লিয়ার। স্যার প্রতিটি কমেন্টে কে এত রিয়্যাক্ট দিয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, কমেন্টে রিয়্যাক্ট দিচ্ছে দেখ, ওর মন চাইছে ও দেখ, তোমার এটা দিয়ে দরকার কি, আশ্চর্য বিষয়। শারমিন, এটা দিয়ে তোমার কোনো দরকার নাই তো, যার আজাইরা টাইম আছে সে কমেন্টে রিয়্যাক্ট দিতেছে দেখ। ওকে, ওর ভাল লাগতেছে এই জন্য ও রিয়্যাক্ট দিচ্ছে, ও দিতে থাকুক। আচ্ছা ওকে, আমরা তারপরে, আচ্ছা তাহলে আমরা এখন এই টপিকটা আমরা একটু করি, এই টপিকটা আমরা শেষ করি। শেষ করি বলতে এটা আমরা অন্য একটা টপিকে আবার একটু যাই, সবগুলো কোশ্চেন তার আমি এভাবে পড়াইতে পারবো না। তবে এটা পিডিএফ যারা চাচ্ছ একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট বলছি মানে লাইভটা শেয়ার করো তোমার প্রোফাইলে, তারপর একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিলে আমরা এই পিডিএফটা তোমাকে আনসার সহ দিয়ে দিব। এখানে যেটা আছে এখানে আনসার নাই, আমরা আনসার সহ দিয়ে দিব। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা জানি ভাই, এটা এত পড়ানোর কিছু না, জাস্ট দুই একটা তোদেরকে একটু দেখাই। কন্ডিশনাল সেন্টেন্স হলো তিনটা কন্ডিশন সাধারণত থাকে, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার, ফার্স্ট কন্ডিশন। প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ মানে কি বলে উড প্লাস বা কুড প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। আর প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশে উড হ্যাভ, কুড হ্যাভ বা শুড হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম। আর আরেকটা আছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা হলো বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, স্বাভাবিক কাজ, এগুলো সেখানে দুটো অংশই প্রেজেন্ট থাকে। যেমন পানিকে যদি তাপ দাও পানি বাষ্প হবে, এটা কোনো শর্ত না, এটা দিলে এমনিই হবে, বৈজ্ঞানিক কথা, সাধারণ সত্য, এগুলো দুইটাই প্রেজেন্ট টেন্সে হয়। আচ্ছা, তাহলে আমরা আসি, ইফ এ করাপ্টেড ম্যান গোস আনপানিশড, যদি একটা করাপ্টেড লোককে তুমি আনপানিশড যেতে দাও, মানে কি তার শাস্তি না হয়, হি ড্যাশ টু কমিট আনাদার। আচ্ছা, হি ড্যাশ টু কমিট আনাদার, প্রথম অংশটা কি আছে গোস প্রেজেন্ট, তাহলে পরের অংশটা কি হবে ফিউচার হবে, এই যে হি উইল ডেয়ার, তাহলে হি উইল ডেয়ার, আনসার এ। আচ্ছা, হুইচ সেন্টেন্স ইজ রং, নিচের কোনটা ভুল, তার মানে কন্ডিশনাল চারটাই, একটা কন্ডিশন মিলবে না, তাই তো। আচ্ছা, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, এই যে ওয়ার মানে কি পাস্ট কন্ডিশন, তাহলে হবে আমার পরেরটা কি হবে, আমার পরেরটা হবে হলো তোমার কুড, উড বা শুড, এরপরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, কিন্তু এখানে দেখো আমার দিছে কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা তো থার্ড কন্ডিশনাল, কিন্তু আমার এইটা হলো আবার সেকেন্ড কন্ডিশনাল, তাহলে মিললো না, তাহলে এইটাই আমার রং। তাও আমি দেখি বাকিগুলো, হ্যাড আই হ্যাড, এই যে হ্যাড এর পরে আবার ভার্বের থার্ড ফর্ম, এটা মানে সেকেন্ড কন্ডিশন। শুধু হ্যাড যদি হয়, সরি থার্ড কন্ডিশন, শুধু মনে রাখবা, শুধু হ্যাড যদি বাক্যে থাকে, শুরু হয় বা মাঝখানে আছে শুধু হ্যাড, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। আর যদি হ্যাড এর পরে আরেকটা ভার্বের থার্ড ফর্ম থাকে, তাইলে এটা থার্ড কন্ডিশন। শুধু হ্যাড সেকেন্ড কন্ডিশন পাস্ট টেন্স, আর হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে এটা পারফেক্ট টেন্স এবং এটা থার্ড কন্ডিশন।
তাহলে আমার হেড এর পরে আরেকটা হেড আছে থার্ড কন্ডিশন, তাহলে আমি দেখি এই যে উড হ্যাভ ফ্লোন, এই যে থার্ড কন্ডিশন আছে, তাহলে এটা রইলো সঠিক উত্তর। এটা মানে এটা সঠিক উত্তর আর কি, মানে সঠিক আমার চাইছে হলো রংটা চাইছে, প্রথমটায় রং, এটাই তাহলে সঠিক উত্তর হবে। আচ্ছা তারপরে দেখি আমরা, ইফ আই স ইউ, এই যে পাস্ট টেন্স, তাহলে সেকেন্ড কন্ডিশন উড টেল, এই যে উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটা সঠিক। আচ্ছা আমরা ভুলটা চাইছে, ভুলটা হলো অপশন এ তে আছে, হি স্পিক্স, সে কথা বলে, প্রেজেন্ট, আচ্ছা এটা তো অন্য অন্য সেন্টেন্স, সরি, হি স্পিক্স কথা বলে অ্যাজ দো বা অ্যাজ ইফ, এই যে আমরা জানি কি অ্যাজ দো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট থাকলে পরে কি হয়, পাস্ট হয়, তাহলে এই যে হি নিউ, এই যে পাস্ট আছে, তাহলে সঠিক উত্তর অপশন এ। এখানে ভুল আছে আমার, ভুলটা কোথায়, কুড হ্যাভ ফ্লোন না দিয়ে কুড ফ্লাই এটা দিলে ভালো হইতো। ঠিক আছে, ওকে, তাহলে আমার একটা সেন্টেন্সেই তো সব, মানে একটা কোশ্চেনে আমার সব কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা আমরা তাও আর কয়েকটা প্রশ্ন দেখব। আচ্ছা কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য আন্ডারলাইন পার্ট, হি ড্যাশ হি উড শিওরলি অ্যাসিস্ট মি, এই যে উড অ্যাসিস্ট, তার মানে সেকেন্ড কন্ডিশনের মতো এখানে ফিচারটা দিছে, ইফ আই হ্যাড রিকোয়েস্টেড হিম টু ডু সো, হ্যাড রিকোয়েস্টেড বলে দিচ্ছে ভাইয়া, ইফ এর পরে পাস পারফেক্ট, তাহলে তো এটা থার্ড কন্ডিশন, তাহলে মিললো, আমার এখানে আছে থার্ড কন্ডিশন, এখানে আছে সেকেন্ড কন্ডিশন, তাইলে ভাই এখানে ভুল আছে, তাহলে আমার কি করতে হবে, আমার এখানে লাগবে হলো উড, তারপরে হ্যাভ, তারপরে অ্যাসিস্টেড থার্ড ফর্ম, তার মানে অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড, আচ্ছা উড হ্যাভ অ্যাসিস্টেড, তাহলে উড হ্যাভ অ্যাসিস্টেড কোথায় আছে, এখানে আছে উইল হ্যাভ অ্যাসিস্টেড, না এটা হবে না, উড হ্যাভ অ্যাসিস্টেড লাগবে, আমরা দেখি বাকিটা, আমার লাগবে কি থার্ড কন্ডিশন উড হ্যাভ অ্যাসিস্টেড, তাহলে আসো আমরা থার্ড কন্ডিশন দেখি, অপশন সি উড হ্যাভ অ্যাসিস্টেড, এই যে এটাই আনসার বি, তাহলে আমরা তাও দেখি উড অ্যাসিস্টেড, না এটা হয় নাই, উড শিওরলি অ্যাসিস্ট্যান্স, না এটাও হয় নাই, তাহলে সঠিক উত্তর অপশন বি, সঠিক উত্তর অপশন বি। সবাই এমন করতেছে দেখে আরো ইচ্ছা করে সবাইকে ওয়াও ওয়াও দিয়ে বিরক্ত করতেছে, মানে কি? আচ্ছা ঠিক আছে, ওকে দাঁড়াও, আমি আমার এখান থেকে দেখতেছি, আমি দেখি কে কে বিরক্ত করে, ওকে আমি পেজ থেকে ব্লক করতেছি, একটা মিনিট একটু, আমি দেখি কে কে বিরক্ত মানে কে কে ফালতু কমেন্ট করতেছে আর উল্টাপাল্টা ই করতেছে, ওকে ই করতেছি, জাবি ও জবি পার আমাদের। আচ্ছা এই যে ইমতিয়াজ রাফি, মানে বাবা মাকে এভাবে গালি গালি গালাজ শোনানোর কোনো দরকার আছে? হ্যাঁ, বাবা মাকে এভাবে, ইমতিয়াজ রাফি, এই যে এতগুলা মানুষের সামনে তোমার নামটা বললাম, তোমার বংশের পরিচয়টা সবার সামনে প্রকাশ হয়ে যাচ্ছে, তোমার বাবা মাকে এভাবে গালাগালি করার কোনো দরকার আছে ভাই? আচ্ছা কমেন্ট, আমি ওর নামটা রেখে দিছি, আমি এটা একটা স্ক্রিনশটও রেখে দিছি, আমি স্ক্রিনশটটা নিয়ে আমি সরাসরি ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করব, ঠিক আছে, ওকে, এই কমেন্টগুলো আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, সমস্যা নেই। পাবলিক প্লেসে তুমি হ্যারাস করবা? ওকে তোমরা ইগনোর করো, তোমরা ওদেরকে ইগনোর করো, আমি এটা দেখতেছি, ঠিক আছে, আমি পরবর্তীতে দেখতেছি যে এই ধরনের কমেন্টগুলো কোথা থেকে আসে। আচ্ছা ওকে, আমরা পড়ায় ফিরে আসি।
fill in the blank. If you dash hard, you would not have failed. দেখো if যুক্ত পরের অংশে কি আছে? would not have failed মানে would have failed। আচ্ছা তাহলে থার্ড কন্ডিশন, তিনটা ভার্ব আছে, would have failed থার্ড কন্ডিশন। তাহলে আমার এখানে কি লাগবে? পাস্ট পারফেক্ট লাগবে। আমার এখানে লাগবে হলো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে আমরা একটু দেখে আসি। ওকে তাহলে হ্যাড, আচ্ছা তোমাদের কমেন্ট, আচ্ছা ঠিক আছে তোমরা এখন পড়ায় মনোযোগ দাও, এখন পড়ায় মনোযোগ দাও। ওকে তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, দেখো এইটা একটু খেয়াল রাখবা। অনেক সময় হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম না থেকে হ্যাড বিন থাকে, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, এটাও হতে পারে। যদি আমার প্যাসিভ ভয়েস লাগে তাহলে কিন্তু বিনও থাকতে পারে, এটা খেয়াল রাখবা। আচ্ছা আর হ্যাড ওয়ার্ক এটাও কি? এটা অ্যাক্টিভ। তাহলে আমার এখানে লাগবে কি? তুমি কাজ করবা, তাহলে তুমি অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস না, তাহলে এটা বাদ। তাহলে আমার এখানে আনসার হলো অপশন ডি। আমার এখানে আনসার হলো অপশন ডি। ওকে আচ্ছা এবার আমরা আসি হলো পরের কোশ্চেনে। ইফ ফরেস্টস আর ডেস্ট্রয়েড, এই যে দেখো আর ডেস্ট্রয়েড প্যাসিভ ভয়েস, কিন্তু এটা ফার্স্ট কন্ডিশন। কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। ইফ ফরেস্টস আর ডেস্ট্রয়েড, যদি বনগুলো ধ্বংস হয়ে যায়, ওয়াইল্ড এনিম্যাল ড্যাশ, তাহলে আমার কি হবে এখানে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আর ওই যে প্যাসিভ বলতে মাঝখানে একটা বি চলে আসবে, তাহলে উইল প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় আছে? আচ্ছা আছে এই যে অপশন সি তে, উইল লস দেয়ার ন্যাচারাল হ্যাবিটেশন। হ্যাবিটেশন মানে বাসস্থান, হ্যাবিটেশন মানে কি? বাসস্থান। আচ্ছা থাক, আমরা এই কমেন্ট গুলো না, এগুলো বাদ দাও তোমরা। যে পেইড ব্যাচে ক্লাস নেন, আমাদের তো পেইড ব্যাচে নিচ্ছি ভাই, একদিন দুই দিন বা মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে, সবাই তো সব জায়গায় পড়তে পারে না বা পড়ে না, কিন্তু চাই যে আমি ভাইয়ের কাছ থেকে কিছু জিনিস নেই। সো আমরা এটা চালাই যাব। কিন্তু ওই যে একজন দুইজন অসুস্থ মানুষের জন্য পুরো সমাজটাকে কি আমি কি ধ্বংস করে দিব? অবশ্যই না। ওই একজন দুইজন অসুস্থ মানুষকে ছাঁটাই করে দিতে হবে। আচ্ছা এবার আসো, তোমরা একজন আরেকজনের কমেন্ট করা বন্ধ করো, কমেন্টে রিপ্লাই দেওয়া বন্ধ করো। আচ্ছা এবার আসো 6 নাম্বার। ইফ আই ড্যাশ ইউ আই উডেন্ট রিস্ক ইট। আই উডেন্ট রিস্ক ইট, আমি রিস্ক নিতাম না। এখানে একটা খুব কমন এক্সপ্রেশন, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তার মানে কি? আমি তোমার জায়গায় যদি থাকতাম। ইফ আই ওয়ার ইউ, এই যে ইফ আই ওয়ার ইউ। আবার এটাও তুমি মিলাইতে পারো, ইফ যুক্ত সেন্টেন্সে এখানে পাস্ট টেন্স আছে, তার মানে এটা সেকেন্ড কন্ডিশন। আর আমার এখানে দেখো উড প্লাস ভার্বে বেস ফর্ম আছে, উডেন্ট রিস্ক। 7 নাম্বার, ইফ দে হ্যাড ওয়েটেড আনাদার মান্থ, যদি তারা আরো একটা মাস অপেক্ষা করত, যদি তারা আরো একটা মাস অপেক্ষা করত, দে কুড প্রবাবলি ড্যাশ। তাহলে দেখো ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা থার্ড কন্ডিশন। এটা যদি থার্ড কন্ডিশন হয় তাহলে পরের অংশে থাকবে উড হ্যাভ প্লাস ভার্ব 3। তা আমার, বা কুড হ্যাভ প্লাস ভার্ব 3, আমার এখানে কুড আছে, আমার এখানে কুড আছে, তাহলে আমার লাগবে হলো এখন কি বলো? হ্যাভ। আমার এখন কি লাগবে বলো? আমার এখন লাগবে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে? এই যে আছে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ গট। চালাকটা কি দেখছো? অনেকে এটা খেয়াল করবে না, অনেকে এটা কি করবে না, খেয়াল করবে না, বলবে হ্যাভ গট তো কোনোদিন হবে না। তাহলে কিন্তু কুড তো আমার এখানে আগে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে আচ্ছা, তো এইগুলো মোটামুটি সহজ, এইগুলো মোটামুটি সহজ। আচ্ছা এমডি মুকুল হোসেন, তুমি আমাদের ফেসবুক পেজে একটু নক দাও, ঠিক আছে? আর তোমাকে গ্রুপে অ্যাড করে দেবে। তুমি কবে এক্সাম ব্যাচে ভর্তি হইছো একটু আমাকে জানাও, এখানে একটু লেখো, আর কবে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছো একটু জানাও, ঠিক আছে? ওকে আচ্ছা এবার আসো আমরা তারপরে আরেকটা টপিকে চলে যাই। এটা মোটামুটি এরকমই থাকে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স গুলো। আচ্ছা
এই ক্লাসের পিডিএফটা যারা পেতে চাও ক্লাসটা শেয়ার করো তোমার প্রোফাইলে এবং একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশটটা দিয়ে আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশটটা দিলে তোমাকে এটার দিয়ে দিবে, এটার তোমার কি বলে, এটার তোমার আনসার সহ পিডিএফটা দিয়ে দিবে। ওকে, আমরা এবার মোডালস, কজেটিভ, সাবজাংটিভ এগুলো নিয়ে একটু কথা বলি। হি ইজ নট ইউজড টু ড্যাশ সো মাচ এট লাঞ্চ টাইম। দেখো ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। কিন্তু ইউজ টুর আগে যদি একটা অক্সিলারি থাকে তাহলে বলছিলাম কি অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি, অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি এবং প্যাসিভের মতো অর্থ দিলে ভার্বের বেস ফর্ম। ইউজ টুর পরে এমনিতে বেস ফর্ম, কিন্তু ইউজ টুর আগে অক্সিলারি থাকলে অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি, প্যাসিভের মতো অর্থ দিলে বেস ফর্ম। হি ইজ নট ইজ আছে, তাহলে হি ইজ নট ইউজ টু ড্যাশ লাঞ্চ টাইম। সে খাবে, সে খাচ্ছে, অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে আমরা কি দিব এখন? আইএনজি দিব। তাহলে আইএনজি কোথায় আছে? অপশন ডি। তাহলে দেখো হি ইজ নট ইউজ টু ইটিং, হি ইজ নট ইউজ টু ইটিং। এখন প্যাসিভের ব্যবহারটা কেমন? যেমন এটা ধরো, দ্য পেন ইজ ইউজ টু, ইউজ টু। এখন কি দিব? এখন কি আমি ইজ থাকার কারণে কন্টিনিউয়াস দিব, আইএনজি দিব? না, কলম তো নিজে নিজে লেখে না, কলম দিয়ে লেখা হয়। তাহলে ইজ ইউজ টু তখন হবে বেস ফর্ম, রাইট। ক্লিয়ার? তাহলে এটা প্যাসিভ। প্যাসিভের মতো অর্থ দিলে, কলম নিজে লেখে না, এই জন্য প্যাসিভের মতো অর্থ দিলে ভার্বের বেস ফর্ম, আর অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি। কখন? যখন আগে অক্সিলারি থাকে। আর যদি অক্সিলারি না থাকে শুধু ইউজ টুর পরে সবসময় বেস ফর্ম, শুধু ইউজ টু এর পরে সবসময় বেস ফর্ম। ওকে, এবার আসো 2 নাম্বার। হি উইশ টু ড্যাশ, হি উইশ টু ড্যাশ টু দ্য স্কুল। আচ্ছা, হি উইশ টু ড্যাশ গট অ্যাডমিটেড, get admitted, get him admission, get him admittance। কোনটা হবে বলো? উইশ টুর পরে আমরা জানি উইশ কি বলো, মানে উইশ টু, টু কি? ইনফিনিটিভ। তাই ইনফিনিটিভের পরে আমরা কি দেই বলো? ইনফিনিটিভের পরে আমরা ভার্বের কোন ফর্ম দেই? ইনফিনিটিভের পরে ভার্বের আমরা বেস ফর্ম দেই। তাহলে আমার এখানে গট আছে অপশন এ তে, এটা বাদ। আচ্ছা, তাহলে হবে গেট। অপশন বি থেকে শুরু করি, গেট। গেট হিম অ্যাডমিটেড, আমরা জানি গেট অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া, গেট অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া। তাহলে গেট হিম অ্যাডমিটেড, তাকে ভর্তি করতে চায়, তাকে ভর্তি করতে চায়, সে আশা করে তাকে সে ভর্তি করতে পারবে। তাকে ভর্তি করা মানে কি? সে চান্স পাবে, এরকম বোঝাইছে। আচ্ছা, তাহলে আনসার বিটাই আমার এখানে সঠিক। এখানে গেটের পরে কোনো ভার্ব নাই, তাহলে এটা বাদ। এখানে গেটের পরে ভার্ব নাই, এটাও বাদ। এবার আসো 3 নাম্বার। অবভিয়াসলি অবজেক্টিভস অকেশনালি ড্যাশ, এটা আমরা আগের একটা ক্লাসে পাইছি, আমরা এটা হ্যাভ টু হবে, হ্যাভ টু বি মডিফাইড। এটা আমরা একটা ক্লাসে আগে পেয়েছি, হ্যাভ টু বি মডিফাইড। আচ্ছা, ওকে, যারা প্রথম ক্লাসটা করছো তারা এটা জানো, যারা ক্লাসটা করো না একটু ক্লাসটা দেখে নাও। 4 নাম্বার, she needs to find new homes for them, she needs to find new homes for them। তার দরকার নতুন বাসা খুঁজে বের করা তাদের জন্য, বাট কিন্তু she does not know, কিন্তু সে জানে না whom dash, whom dash। আচ্ছা, হুমের পরে আমরা জানি ডাবলস কোশ্চেন ওয়ার্ডের পরে আমার এখানে কি লাগবে? আগে সাবজেক্ট লাগবে। কি লাগবে আমার এখানে? একটা সাবজেক্ট, কারণ এটা কোনো কোশ্চেন না, এটা কোনো কি না? কোশ্চেন, এটা জুড়ে বসা একটা অংশ, এমবেডেড কোশ্চেন বলে যাকে। যদি এটা শুরুতে কোশ্চেন আকারে থাকতো তাহলে ডাবলস কোশ্চেন ওয়ার্ডের পরে আমি অক্সিলারি ভার্ব দিতাম, কিন্তু যখন এটা কোন সেন্টেন্সের সাথে যুক্ত হয়ে বসে তখন কি বলে? এমবেডেড, যুক্ত হওয়া কোশ্চেন, তখন ডাবলস কোশ্চেন ওয়ার্ডের পর আগে সাবজেক্ট বসে। তাহলে আগে সাবজেক্ট লাগবে আমার। আচ্ছা, তাহলে অপশন এটা হচ্ছে না, এখানে ভার্ব আছে আগে। তাহলে বাকিটার কোনটা মিলে? দেখো, আমি যদি ডি থেকে শুরু করি, শি আস্ক, সে জানে না কাকে সে জিজ্ঞাসা করবে, সে জানে না কাকে সে জিজ্ঞাসা করে, এই যে আজকের সাথে এস নাই, তাহলে এটা বাদ। আচ্ছা, সে জানে না কাকে জিজ্ঞাসা করা উচিত, she should ask, এটা সবচেয়ে সুন্দর, তাই না? she should ask, সে জানে না কাকে তার জিজ্ঞাসা করা উচিত। ওকে, তাহলে আনসার বি। এবার আসো, there is plenty of time, অনেক সময় আছে,
ইউ ড্যাশ হারি, ইউ ড্যাশ হারি, তোমার দেরি তাড়াহুড়া করার দরকার নাই। অনেক সময় আছে তোমার তাড়াহুড়া করার দরকার নাই, ইউ ড্যাশ হারি। তো তাড়াহুড়া করা এই কথাটা কি দিয়ে প্রকাশ করা হয় দেখি আমরা, মানে দরকার নাই এটা কোনটা দিয়ে বোঝানো হয়? দেখো, ইউ মাস্ট নট হারি, তোমার অবশ্যই তাড়াহুড়া করার দরকার নাই। ইউ মে নট হারি, তুমি তাড়াহুড়া না করলেও পারো, মানে মে সম্ভাবনা। ইউ ডোন্ট হ্যাভ টু, তোমার তাড়াহুড়া করার দরকার পড়বে না। এই যে হ্যাভ টুটা সুন্দর অর্থ দেয়। কে সুন্দর অর্থ দেয় বলো? হ্যাভ টুটা সুন্দর অর্থ দেয়, কারণ হ্যাভ টু মানে কি করতে হবে, আর ডোন্ট হ্যাভ টু মানে কি করতে হবে না, তোমার হাতে সময় আছে, তোমার তাড়াহুড়া করার দরকার পড়বে না। ওকে, তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু, এটা সবচেয়ে সুন্দর আনসার। ইউ ডোন্ট হ্যাভ টু হারি, তোমার তাড়াহুড়া করার দরকার পড়বে না। আচ্ছা, এবার আসো 6 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এবার আসো 6 নাম্বার প্রশ্ন। আচ্ছা, প্রীতি আগের কোশ্চেনটাতে লিখছিল মে নট, তোমার হাতে অনেক সময় আছে, হয়তো তোমার দেরি করতে হবে না, সম্ভাবনা। এটা কি কোনো কথা হলো? যার হাতে অনেক সময় আছে তার দেরি করতে হবে কি না, এটা কি সম্ভাবনার উপর নির্ভর করে? এটা তো মানে মানে কি বলে, এটা তো নিশ্চিত একটা বিষয়, এটা তো সম্ভাবনা না। মে কখন বসে? সম্ভাবনা বোঝানোর জন্য। আচ্ছা, she dash wash the plates in the kitchen leaving her study। আচ্ছা, লিভিং আর স্টাডি মানে কি? তার পড়াশোনা বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে প্লেট মাজার দরকার নাই, এরকম। ওকে, আচ্ছা, তাহলে আনসার কি? শি নিডস নট ওয়াশ, তার ধোয়ার দরকার নাই। শি নিড নট ওয়াশ, ধোয়ার দরকার নাই। শি নিড নট ওয়াশ, ধোয়ার দরকার নাই। একই, বি আর সি তো একই রকম, নিড নট, নিড নট। আচ্ছা, একই রকম হচ্ছে। হি শি নিড নট টু ওয়াশ, না, নিড নট টু তো হয় না। আচ্ছা, তাহলে কোনটা হবে? আমাদের বি আর সিটা কি বলো? আমাদের বি আর সিটা কি একই রকমের। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, নিডস যখন মোডাল অক্সিলারি হয়, নিড, তখন এর সাথে এস যুক্ত হয় না। এস যুক্ত হলে এটা নেগেটিভ, মানে মোডাল অক্সিলারি থাকে না। ঠিক আছে? ও আরেকটা জিনিস মনে রাখবা, নিড এবং কি বলে ডেয়ার, এটা কিন্তু সেমি মোডাল অক্সিলারি, কারণ এরা মেন ভার্ব হয়, এরা অক্সিলারি হয়। তো যখন এটা মোডাল অক্সিলারি হয় নিড, তখন তার সাথে এস যুক্ত হয় না। কারণ তুমি দেখো কোনো মোডাল অক্সিলারির সাথে এস যুক্ত হয় না, হয় হয় না। তাহলে আমার এখানে নিডস নট, এটা মোডাল অক্সিলারি, সো আমার এখানে এস লাগবে না, এর জন্য এটা বাদ। সো আনসার বি ও হতে পারে, আনসার সি ও হতে পারে, শি নিড নট ওয়াশ। আচ্ছা, এবার আসলে হলো হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার। এই যে সাজেস্টেড আছে, হৃদয় একটা সাবজেক্ট, হিজ ব্রাদার আর একটা সাবজেক্ট, এটা কিসের প্রশ্ন? সাবজাংটিভের প্রশ্ন। কিসের প্রশ্ন? সাবজাংটিভ। তো সাবজাংটিভে কি থাকে? দুটো আলাদা সাবজেক্ট থাকে, আর সাবজাংটিভ ওয়ার্ড থাকে, যেমন সাজেস্টেড, প্রপোজড, অর্ডার, রিকোয়েস্ট, ডিক্রি, তারপরে হলো তোমার আর্জড, মানে জরুরি প্রয়োজন, এগুলো বোঝায়, নেসেসারি, তারপরে হলো তোমার ইম্পারেটিভ, এজেন্সিয়াল, এই ধরনের জরুরি, প্রয়োজন, আদেশ, উপদেশ, নিষেধ, এগুলো বোঝায়। তখন দ্বিতীয় ভার্বটা, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কোন ফর্মে হবে? বেস ফর্মে হবে। আর এটা যদি প্যাসিভ হয় তাহলে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে। বি মানে বি, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে, আর অ্যাক্টিভ হলে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আসলে আমরা একটু দেখি এখানে কোনটা হতে পারে, ভার্বের বেস ফর্ম কোথায় আছে, এই যে ওয়ার্ক। এইটা দেখো, তাহলে তুমি ভাবতে পারো এত সহজ প্রশ্ন স্যার কেন দেয়? দেখো, অনেকে কিন্তু এটা বুঝে না, অনেকে কি মনে করে জানো, হিজ ব্রাদার, তার ভাই। তাহলে তার ভাই বললে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো ভার্বের সাথে একটা এস বাই এস হওয়ার কথা, এই জন্য অনেকে এটা দেখাবে। আবার অনেকে চিন্তা করবে সাজেস্টেড পাস্ট টেন্স, অতীতের কথা, তাহলে আমি অতীতের কথা যেহেতু বোঝাইছে, তাহলে আমি পাস্ট টেন্স দিয়ে দিই, ওয়ার্কটি দিয়ে দিবে। আসলে এরা কোনোটাই আনসার হবে না। এখানে আনসার কি হবে? আনসার হবে ভার্বের বেস ফর্ম। আসল কথা কি জানো, এখানে একটা শুড আছে, এখানে একটা কি আছে বলো, একটা শুড আছে, এই শুডটা উজ্জ থাকে। শুডের পরে এখানে আমার একটা ভার্ব আছে ওয়ার্ক, শুডের পরে আমার এখানে ভার্ব কি আছে বলো? ওয়ার্ক। দেখো, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার শুড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা উচিত টু গেট এ গুড রেজাল্ট। যত ধরনের সাবজাংটিভের কোশ্চেন আছে সব জায়গায় এখানে একটা কি থাকে? শুড থাকে। এই জন্য যেহেতু থাকে, তাই বারবার
থাকে বলে এটা দেওয়ার দরকার পড়ে না, এটা লেখার দরকার পড়ে না, এটা ছাড়াই লেখা হয়, এটা উজ্জ্ব রাখা হয়, তাই শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে। সো তুমি এটা মনে মনে শুটকে পড়ে নিতে পারো, মনে মনে শুটকে কি করতে পারো, পড়ে নিতে পারো, কিন্তু তুমি এখানে কি করবা না বলো, শুটকে পড়ে নিতে পারো, এই সাউন্ড কমাও, তুমি এখানে শুট পড়ে নিতে পারো মনে মনে, কিন্তু দাগানো যাবে না, লেখা যাবে না। ওকে, কি লিখতে হবে, শুধু ওয়ার্ক লিখতে হবে। আচ্ছা, এরপর আসো 8 নাম্বার, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস। টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ 5 মিনিটস। শিক্ষক শিক্ষার্থীদেরকে 5 মিনিট ভাবতে দিলেন। এই যে থিঙ্ক, সব জায়গায় থিঙ্ক আছে, তো আমরা কি জানি, লেটের পরে অ্যাক্টিভ অর্থ দিলে ভার্বের বেস ফর্ম হয়। শিক্ষার্থীরা চিন্তা করবে, তার মানে এটা অ্যাক্টিভ, তাহলে ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। আর যদি এটা প্যাসিভ অর্থ দিত তাহলে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম হতো, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম হতো, এটা পজিটিভ ভার্ব। তাহলে লেটের পরে ভার্বের বেস ফর্ম কোথায় আছে, লেটের পরে ভার্বের বেস ফর্ম আছে এই যে থিঙ্ক, থিঙ্ক ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এবার আসো তারপরে আমরা দেখি, উই মাস্ট নট ড্যাশ ফেইথ ইন হিউম্যানিটি। আমাদের মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত না। তাহলে মাস্ট নট এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। এই যে মাস্ট একটা অক্সিলারি, মোডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এখন কোনটা দেখো, লুজ মানে এটা ভার্বের বেস ফর্ম ঠিক আছে, কিন্তু এটা অর্থ ঢিলা করা, তা আমার তো হারানো, বিশ্বাস হারানো বোঝা যাচ্ছে, বিশ্বাস ঢিলা করার কথা বলা হয় নাই, তাহলে এটা না। লস এটা নাউন, এটা কি বলো, এটা নাউন, এটা ভার্বই না, কিন্তু আমার তো লাগবে ভার্ব, লস মানে ক্ষতি। আচ্ছা, লুজ এইটা ভার্ব এবং ভার্বের বেস ফর্ম, হারানো, তাহলে এটা আনসার। আর লাউস এটা হলো তোমার ওই যে কি বলে, মাউস, মাইস, লাউস, উকুন না, উকুন সম্ভবত। ওকে, তাহলে আমার আনসার হবে হলো অপশন বি। 10 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মোডালস। এই যে দেখো, দেখছো এই কোশ্চেনটা অনেকবার অনেক জায়গায় আসছে। হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মোডালস, নিচের কোনটা সেমি মোডাল, এই যে নিড আর ডেয়ার, এটা হলো সেমি মোডাল। নিড আর ডেয়ার এটা কি বলো, এটা হলো সেমি মোডাল। ওকে, আমরা আজকের মতো শেষ করি, আমরা আজকের মতো শেষ করি ইনশাল্লাহ, আমরা আজকের মতো শেষ করি। এই পিডিএফটা যাদের লাগবে, অন্তত তোমরা ভাই যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে এটা একবার রিভিশন দিতে পারো, রিভিশন করে যেতে পারো। আমি এটার আনসার সহ তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেব, আনসার সহ তোমাদেরকে আমি দিয়ে দেব। যারা এটা পেতে চাও, আগের ক্লাসটা শেয়ার করো আর এই ক্লাসটা শেয়ার করো, দুইটা ক্লাসই শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দাও, ফেসবুক পেজ থেকে তোমাদেরকে আনসারটা দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর ভালো থেকো সবাই, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমরা সুস্থ থাকো, শান্তিতে থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য আমরা দোয়া করি। আর সেফ একাডেমি কিন্তু সামনে, অর্থাৎ 25-26 সেশন থেকে সেফ একাডেমি কিন্তু অফলাইনে যাচ্ছে। সো তোমার জেলায় শাখা আছে কিনা কিছুদিন পরে তুমি জানতে পারবা, কোথায় কোথায় আমাদের শাখা আছে। আমরা খুব ভালো কয়েকটা জায়গায় শাখা নিয়ে শুরু করব। তো ওই জায়গাগুলোতে যেখানে অফলাইন থাকবে, তোমাদের বন্ধু বান্ধব বা তাদেরকে বলবা, জুনিয়রদেরকে বলবা যেন ভবিষ্যতে তারা অফলাইনে কোচিং করতে চাইলে সেফ একাডেমিকে বেছে নেয়। এবং তোমাদের যারা কি বলে, তোমাদের মধ্যে থেকে যারা সেকেন্ড টাইম কোচিং করতে যাচ্ছ পরবর্তী, আমি চাই না কেউ সেকেন্ড টাইম কোচিং করো, তো আমি চাই প্রথম বছরে তোমরা সফল হও। যদি সেকেন্ড টাইম কোচিং এর কেউ আগ্রহী থাকো, তাহলেও তোমরা আমাদের ওখানে যোগাযোগ করতে পারবা। আর আরেকটা হলো, ঢাবি পরবর্তী একটা রিস্টার্ট ব্যাচ আমাদের কিন্তু চালু হয়েছে, আমাদের ফেসবুক পেজে তোমরা দেখো, গতকালকে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি। 2500 টাকার কোর্স, তুমি যদি 10 তারিখের মধ্যে ভর্তি হও, মাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবা, মাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, ওকে, ভর্তি হতে চাইলে আমাদের ফেসবুক পেজে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, আমাদের রিস্টার্ট ব্যাচে আমরা কোথায় থেকে আমরা প্রস্তুতি নিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, এই সবগুলোর জন্য আমরা একটা সুন্দর একটা প্রস্তুতি ওখানে ধারাবাহিকভাবে নিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আচ্ছা, সন্ধ্যায় রিটেনের যে ক্লাসটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা রাত 8টায় হবে। সন্ধ্যায় যে রিটেনের ক্লাসটা, এটা রাত 8টায় হবে। তো এই ক্লাসটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকের মতো তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।